নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার আপনাদের সঙ্গে আরও একটি গল্প শেয়ার করে নিতে চলেছি। গল্পের নাম রসচক্রধরপুরের ভূত। কলমে তৃষ্ণা বসাক, কণ্ঠে আমি সুদেষ্ণা। আগে আমরা গল্পটা শুনে নিই এবং আজকে দর্শকদের শ্রোতাদের বলে রাখি, আজকের গল্পটা কিন্তু একটু দীর্ঘায়িত হবে, প্লিজ শুনবেন। একটা সুন্দর রহস্যজনক এবং আধা ভৌতিক গল্প শুরু করে দিচ্ছি। রসচক্রধরপুরের ভূত। সে তো বহু বহু বছর আগের কথা। আপনি কি করে জানলেন? সত্যিই আমার জানার কথা নয়। একজন বন্ধু, ঠিক বন্ধু নয়, সিনিয়র লেখক একজন, সেই আমাকে এই জায়গাটার কথা বলেছে। তারপর একটু নেটে ঘাঁটাঘাঁটি করছিলাম, করতে করতেই কিছু তথ্য পেয়ে গিয়েছিলাম, কিন্তু গুগলে খোঁজা বললে ও কি বুঝবে? আমি চায়ের গ্লাস দু হাতে আঁকড়ে ওর দিকে তাকালাম। ধুতির ওপর একটা নীলচে ফতুয়া। এই নীল রঙটা দেখলেই সরকারি প্রাইমারি স্কুলের ইউনিফর্ম মনে পড়ে। চারিদিকে প্রায় মাঠের মধ্যে দোকানটা একেবারে একটেরে। দূরে একটা পাহাড়ের রেখা দেখা যাচ্ছে, ওই পাহাড় পেরিয়ে গ্রাম। এসবের মধ্যে বসে একে কি বলা যায় গুগল কম্পিউটারের কথা? আমি বললাম, এই ফোনে খুঁজলে অনেক পুরনো কথা জানা যায়। দোকানি আমার জন্য ডিম টোস্টের ডিম গুলতে গুলতে বলল, জানি জানি, কম্পিউটারেও তো পাওয়া যায়। ওই যে দেখুন, আজকালকার ছেলেপিলে সারাদিন জড়িয়ে শুয়ে কত রাত অবধি ঘাঁটে, কি দেখে কে জানে। আমি চমকে ওর আঙুল অনুসরণ করে তাকিয়ে দেখি দোকানের ভিতরে একটা দুজন শোয়ার মতো তক্তপোষ আছে, সেখানে একজন ঘুমোচ্ছে, এই গরমেও গায়ে চাদর জড়িয়ে, আর তার পাশে একটা ল্যাপটপ। এই দোকানটার কথা সুনন্দর মুখে শুনেছিলাম। সুনন্দ যতবার এসেছে এই দোকানে চা টিফিন খেয়েছে, কারণ রসচক্রধরপুরে যেতে গেলে এছাড়া আর নাকি কোনো অপশান নেই। কিন্তু ও কোনোদিনও বলেনি যে দোকানের পেছনে একটা ঘর আছে। বাইরের আলো চোখ ধাঁধিয়ে ঘরটা অন্ধকার লাগছে, কিন্তু চোখ সইয়ে যেতে বুঝলাম দোকানের পেছনে অনেকটা জায়গা। দু প্রান্তে দুটো তক্তপোষ, একটা তক্তপোষে আলু, পেঁয়াজ, বঁটি, ছুরি, অন্যটায় ছেলেটি শুয়ে। দোকানের মাটির মেঝে, টালির চাল, ইটের দেওয়াল, কিন্তু ঝোলানো ডিমের ঝুড়ি, কলার কাঁদি, আলু পেঁয়াজের স্টক আর পেছনে চালের বস্তা বলে দিচ্ছে দোকানটা বেশ চালু। তক্তপোষের ওপর একটা বিরাট গামলায় একরাশ মটর সেদ্ধ করা। মেঝেতে একটা প্রেশার কুকারে নামিয়ে রাখা আগেই দেখেছি। মটর সেদ্ধ করে রাখা মানে নিশ্চয়ই ঘুগনি হবে। এই সব দোকানে সকালের চালু টিফিন হচ্ছে ঘুগনি আর সঙ্গে মুড়ি বা পাউরুটি। কোনো কোনো দোকানে লুচি বা ছেঁড়া পরোটা করে, কিন্তু চায়ের দোকানে লুচি আর ছেঁড়া পরোটাটা করার কারিগর থাকে না, থাকা সম্ভব না। যা থাকে তা হলো বয়াম ভর্তি লেড়ো বা অন্য বেকারির বিস্কুট, কম দামি কেক, লাড্ডু আর সকালের দিকে এই ঘুগনি। সেটা এমন মাপে তৈরি করা হয় যে সকালেই শেষ হয়ে যায়। বিকেলে চাইলে ডিম ভাজা আর ডিম টোস্ট বড়জোর। আমার ডিম টোস্ট এসে গিয়েছিল, উপরে বিট নুন ছড়ানো, ধোঁয়া উঠছে। খেতে খেতে হঠাৎ যা দেখলাম তাতে আমার গলায় পাউরুটি আটকে গেল। একটা বাংলা ক্যালেন্ডার! এখানে বাঙালি আসে, তারা বাংলা ক্যালেন্ডার উপহার দিতে পারে এই দোকানিকে? কিংবা ও নিজে যেতে পারে কখনো কলকাতায়? তাহলে বড়জোর তারামা জুয়েলার্স কিংবা খাটুয়া অয়েল মিলের ক্যালেন্ডার হতো, কিন্তু এটা তো ক্যালেন্ডার নয়, এমনকি দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডার নয়, একটা ডেস্ক ক্যালেন্ডার। আলু পেঁয়াজের পাশে দেওয়ালে ঠেস দিয়ে রাখা। চারু প্রকাশনের ক্যালেন্ডার 12 মাসে 12 জন লেখক নিয়ে তৈরি, লেখক লেখিকা নিয়ে তৈরি। আমি খুব ভালোভাবে জানি এইটার কথা। গত বছর পয়লা বৈশাখে বের করলো ওরা। আমাদের সবার নেমন্তন্ন ছিল।
আমপোড়া শরবত আর পুঁটিরামের কচুরি আর জিলিপিতে দারুণ হইচই। ওই ক্যালেন্ডারের শুরুই হচ্ছে সুনন্দকে দিয়ে, চারু প্রকাশনের বেস্ট সেলার, আড়ালে আততায়ী। তো ওরই লেখা, ওর লেখার সঙ্গে পরিচিত ছিলাম, তা কেই বা পরিচিত নয়। তবে এই নববর্ষে আলাপ গাঢ় হলো। ওই আমাকে রসচক্রধরপুরের খোঁজ দেয়। আমি চারু প্রকাশনের কনিষ্ঠতম লেখক। আমার ছবি যে ক্যালেন্ডারে থাকবে তা আমি আশাও করিনি। কিন্তু আমার সাম্প্রতিক লেখা হানাবাড়ি রিটার্নস এবছর ওদের বেস্ট সেলার। শুধু ওদের নয়, কলেজ স্ট্রিটেই এত বিক্রি নাকি এবছর কোনো বইয়ের হয়নি। তাই আমি নবীন লেখক হয়েও এখানে জায়গা পেয়ে গিয়েছি। ও আমার সঙ্গে সেদিন অনেক কথা বলেছিল, লেখার কথা, বেড়ানোর শখের কথা। সেদিন ওই বলেছিল রসচক্রধরপুরের কথা। ওখানে একটা পরিত্যক্ত এরোড্রোম ছিল, সেখানে নাকি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত, ভুতুড়ে কাণ্ড সব। ওই এরোড্রোমের বাতিল লোহালক্কর কিনতে যারা যেত ভূত দেখে পালিয়ে আসতো নাকি। দারুণ তো, লিখে ফেলুন কিছু, মার্কাটারি হিট হবে। ধুর, এই প্লটটা আমাকে টানে না। আমি ওখানে যাই জায়গাটা টানে। একটা দারুণ ভার্জিন বিউটি আছে ওখানে। আর ওই এরোড্রোমটা যেন আউট অফ দ্য ওয়ার্ল্ড। কেউ ওখানে যায় না এখনও। ওটা তো কোনো দিনই পাবলিক এয়ারপোর্ট ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হেলিকপ্টার ওঠা নামার জন্য হয়েছিল। কত বড় জায়গাটা, দূরে দূরে পলাশ বন। বিশেষ করে বসন্তের সময়টা যদি যেতে পারেন। না না, এসব ভুতুড়ে প্লট নিয়ে আমি লিখব না। যেন মরা ইঁদুর ধরতে বলেছি এরকম নাক মুখ কুঁচকে বলেছিল সুনন্দ। ওর ভাবভঙ্গি বুঝিয়ে দিয়েছিল এইসব ছোটোখাটো বিষয় নিয়ে ওর মতো বড় লেখকরা লেখে না। সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল ওর পরের কথায়। ও জিলিপিতে কামড় দিতে দিতে বলেছিল, আপনি লিখুন না, কোয়াইট ইয়াং, এখন সব রকম এক্সপেরিমেন্ট করবেন না তো কখন করবেন, লিখে ফেলুন। চলে যান না একদিন রসচক্রধরপুর। কলকাতা থেকে এত কাছে, রথ দেখা কলা বেচা দুই হয়ে যাবে। সুনন্দর কথাটা মাথায় ঘুরছিল অনেক দিন ধরে, কিন্তু সময় আর সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। এই এতদিনে হলো, আর চলে এলাম এখানে। রসচক্রধরপুরে একটা পরিত্যক্ত এরোড্রোম আছে। দোকানি, যার নাম জানতে পারি বীরভদ্র জেনা, বীরু বলেই সে পরিচিত, সে যেন একটু চমকে যায় শুনে। তবু মুখের প্রশান্তি বজায় রেখে বলে, এরোড্রোম মানে ঠিক ওই যে এয়ারপোর্ট সেখানে প্লেন নামে, মানে নাম তো এখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তড়িঘড়ি তৈরি করা হয়েছিল। যুদ্ধ শেষ হতে এটা হয়তো আর দরকার হয়নি, বাতিল হয়ে গেছে, পরিত্যক্ত। কোনো প্লেন ছাড়েও না, নামেও না। বীরভদ্রর মুখে একটু আলো ফুটে ওঠে। ও আচ্ছা, সে তো কবেকার ব্যাপার। সেই সব কিছু নেই দাদা। খুব ছোটোবেলায় বাবা দেখাতে নিয়ে গিয়েছিল, তখনই তো ফাঁকা, একরাশ ভাঙা লোহালক্কর। ওই লোহালক্কর কিনতে অনেক লোক আসতো নাকি, আর ভূত দেখে পালিয়ে যেত। ডিম গুলতে গুলতে তাকায় বীরভদ্র, ওর চোখে কোনো ভাষা ফোটে না। আমি আচমকা বলি, এই ক্যালেন্ডারটা কোথা থেকে এলো? ক্যালেন্ডারের কথায় স্পষ্টই দেখলাম চমকে উঠল বীরভদ্র জেনা। তারপর বলল, ছেলে কলকাতায় থেকে পড়তো তো ইঞ্জিনিয়ারিং, ওই এনেছে। এই রকম একটা দোকান থেকে ছেলে কলকাতায় গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তো, এটা ততটা অবিশ্বাস্য নয়। কারণ দোকানটা হচ্ছে যাকে বলে ধুকরির মধ্যে খাসা চাল। বাইরে থেকে যেমন দেখাক না কেন, আসলে খুবই চালু দোকান। কিন্তু ওড়িশাতে এত ইঞ্জিনিয়ারিং কলেজ থাকতে ছেলে কেন কলকাতায় গেল, সেটা ঠিক বুঝতে পারলাম না। আর যদিও বা পড়ে, এই ক্যালেন্ডারও কিভাবে পাবে? এই ধরনের ক্যালেন্ডার একমাত্র লেখক বা পাঠক, এদের বাইরে কারো বীরভদ্র জেনার ছেলে যাবে, এটাও অসম্ভব। চারু প্রকাশনের দোকানে পয়লা বৈশাখের দিন বীরভদ্র জেনার ছেলে যাবে, সেটাও অসম্ভব। সুনন্দ ছাড়া কেউ আনতে পারে না এটা। বীরভদ্র মিথ্যে বলছে, কিন্তু কেন? ছেলের সঙ্গে পড়তো একজন বিশাল পাত্র,
তার মামা রাইটার, তিনি ওদের দুজনকে দুটি ক্যালেন্ডার দেন। কী নাম রাইটারের? এবার বীরভদ্র বিরক্ত গলায় বলল, সেসব কি মনে আছে? ছেলে মাঝপথে পড়া ছেড়ে ফিরে এলো, এখন মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা আমার। এ ছেলে এখন না দেবায় না ধর্মায়। এ নাকি ঝুবড়ি দোকান, সে দেখবে না। পড়ালেখা করেছে খানিক, সেটাও তো পুরা করলো না, তাহলে চাকরি পাবে কোথা থেকে? আমি ওর কথার মাঝখানেই বলি, সুনন্দ সেনগুপ্ত লাস্ট কবে এসেছিলেন এখানে? বীরভদ্র সম্ভবত বুঝতে পেরেছিল কোন দিক থেকে প্রশ্ন আসবে, তাই এবার সে খুব স্বাভাবিকভাবে বলল, কে সুনন্দ সেনগুপ্ত দাদা? আমি কেটে কেটে বলি, সুনন্দও একজন রাইটার, ওর ছবি ওই ক্যালেন্ডারে পাবেন। উনি প্রায়ই আপনার এখানে আসতেন। সত্যি বলতে কি, আপনার দোকানের কথা আমি ওর মুখেই প্রথম জানতে পারি। সে তো বুঝলাম, তবে কি জানেন, এই অঞ্চলে এমন দোকান একটাই, যেখানে একটু চা জল খাবার পেলেন, রাতে আটকে গেলে থাকতেও পারলেন, তবে খুব কষ্ট করে। তাই কতকে আসে মাঝে মাঝেই, কি করে মনে রাখবো বলুন তো? কিন্তু সুনন্দ এখানে আসার পর আর ফেরেনি। 21শে মার্চের পর তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। বীরভদ্র কিছু উত্তর দেয় না। মনে হয় সে বেশ বিরক্ত এইসব কথায়। খামোকা তাকে এসব বলা হচ্ছে কেন, এমন একটা ভাব তার সারা শরীরে ফুটে ওঠে। সে বলে, আপনার চাটা এখনই দিয়ে দিই? আর কিছু খাবেন? পলাশ দেখতে হলে বুড়ুন্তিতে যান, আমি টোটো বলে দিচ্ছি। এই বলে সে পেঁয়াজ কাটে বেশি বেশি, বোধ হয় ঘুগনি করবে। আমার আচমকা মনে হয় ডিম পাউরুটি না খেয়ে ঘুগনি খেলেই হতো, তবে এখন আর হবে না, অনেকক্ষণ বসতে হবে ফালতু। অবশ্য শেষে দেখা গেল এখানে কোথাও থাকার জায়গা হলো না, এই দোকানেই রাত কাটাতে হলো। তখন এই মুড়ি ঘুগনিই সম্বল। আমি একটু জল চাই, হাত ধোবো বলে। বীরভদ্র একটু গা ছাড়া ভাবে বলে, ওই তো ড্রামে জল আছে পিছন দিকে, মগ নিয়ে তুলে নিন। আমি ঘুরে দোকানের পিছনে যাই। দূরে আকাশে যেন পেন্সিলে আঁকা পাহাড়ের রেখা, ঝকঝকে আকাশ। এখনও সাংঘাতিক গরমটা পড়েনি। হাত ধুতে ধুতে বেশ লাগছিল ওখানে দাঁড়াতে। হালকা মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল। রাতে মোটামুটি জেগেই এসেছি। ট্রেনে আমার ঘুম হয় না, আর রাতের ট্রেন, নির্জন স্টেশন আমাকে কেমন রহস্যের ইশারা দেয়। আর কালকের ট্রেনে বেশ একটা রহস্যময় লোক ছিল, তাতে সন্দেহ কি? একটা মস্ত সুটকেস একটুখানি খুলে বারবার দেখছিল, আর কাউকে দেখলেই বন্ধ করে ফেলছিল। ওর এত সাবধানতা দেখে আমার কৌতূহল বেড়ে যাচ্ছিল। আমি অনেক চেষ্টা করেও অবশ্য সুটকেসের ভেতরে কী ছিল দেখতে পাইনি। তবে ভোরে যখন এখানে নামছি, ওর সিটের ওপর এক টুকরো কাগজ কুড়িয়ে পেয়েছি। তাতে বাংলাতে একটা অদ্ভুত ছড়া লেখা ধাঁধার মতো। উড়োজাহাজ ওড়ে না, মরা মানুষ মরে না, রসচক্রে রাত নিশুত, দশচক্রে ভগবান ভূত। ঘুম না হওয়া মাথায় এসব হিজিবিজি লাগছিল, কিন্তু তাও কাগজটা আমি পকেটে পুরেছিলাম। লোকটা মনে হয় মাঝরাতেই কোথাও নেমে গিয়েছে। হাত ধুয়ে মুখটা ড্রামের ধারে ঝুলিয়ে রাখতে রাখতে নিচে কি যেন দেখতে পেলাম। নিচু হয়ে দেখি একটা কফি মাগের ভাঙা টুকরো। থাকতেই পারে, কিন্তু কীরকম যেন খটকা লাগলো। আমাকে তো কাঁচের গ্লাসে চা দিয়েছে বীরভদ্র। এখানে এগুলোই চলে। যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য আছে কাগজের কাপ এবং মাটির খুঁড়ি 2। সেখানে এরকম কফি মাগ কীভাবে হতে পারে? ছেলের শখের মাগ। এখনকার ছেলে কলকাতায় ক্যাফেতে কফি খাওয়ার অভ্যেস করে এসেছে, তা হতে পারে, কিন্তু এই মাগটি ভেঙে গেলে যে ও বড় চেনা। আমার নববর্ষের ক্যালেন্ডার ছাড়াও একটি করে কফি মাগ হাতে তুলে দেওয়া হয়েছিল সব লেখককে, আর প্রতিটিতে ছিল সেই লেখকের ছবি। খুব খরচ নেই, কিন্তু এতে বেশ একটা পার্সোনাল টাচ থাকে বলে সবাই খুশি হয়। আমিও খুব খুশি হয়েছিলাম। বাড়িতে তারপর থেকে আমি ওই মাগেই চা কফি খাই। কিন্তু এই মাগটা, এটা কি সুনন্দর? আমি নিচু হয়ে ভাঙা টুকরোর ছবির জায়গাটা খুঁজে পেলাম না।
তখনই বীরভদ্রর খসখসে গলা আমার ঠিক কানের পেছনে আমাকে চমকে দিয়ে বেজে উঠল। টোটো এসে গেছে বললাম না? ওর কথার মধ্যে যেটা অনুচ্চারিত ছিল সেটা হলো, এখানে আপনি কি করছেন? সেটা বুঝেই আমি বললাম, এখানে এই যে বেগুনি ঘাস ফুল ফুটেছে, অনেক দিন পর দেখলাম, ছবি তুলছিলাম। সত্যিই কিছু বেগুনি ছোট ঘাস ফুল ছেয়ে গিয়েছে জায়গাটা। ওটা আগেই দেখেছিলাম ভাগ্যিস। বীরভদ্রকে দেখিয়ে দেখিয়ে ছবি তুললাম। তারপর ওর পেছন পেছন টোটোর দিকে যেতে যেতে টের পেলাম দরমার দেওয়ালের ওপার থেকে একজোড়া চোখ আমাকে অনুসরণ করছে। পার্ট 2। এখন আর কি পলাশ দেখছেন, আর অন্তত 15 দিন আগে যদি আসতেন তবে দেখতেন পলাশ কাকে বলে। পলাশ তো সারা বছর ফোটে না, তাহলে কি দেখতে আসে ট্যুরিস্টরা? দেখার অনেক জিনিস আছে স্যার। একটা পুরনো দুর্গ আছে, তারপর ধরুন জগন্নাথ দেবের নব কলেবরের দারু এদিকের গ্রাম থেকে গেছিল শাকুলি গ্রাম। আর এরোড্রোম, মানে এখন বন্ধ, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চালু ছিল শুনেছি। চমকে ওঠে সৌভাগ্য। কি বললেন আজ্ঞে? এরোড্রোম মানে যেখান থেকে প্লেন ছাড়ে, মানে ছাড়তো। সৌভাগ্য গাড়ি চালাতে চালাতেই বলল, এখানে এসব নেই আগে। ওই রেল স্টেশন বর্দা, এরোপ্লেন ধরতে গেলে সেই ভুবনেশ্বর। সরল গলায় বলল সৌভাগ্য। তুমি না জানো, তোমার বাবা বা ঠাকুরদা নিশ্চয়ই জানতেন। আমার এখানকার লোক না গে, অন্যদিকে ঘর। বছর 3 হলো এখানে টোটো চালাই। এখন প্যাসেঞ্জার হয় একরকম। কারখানা আছে, শ্রমিকরা যায়, তারপর স্কুল, বাজার, ট্রেনের প্যাসেঞ্জার। আর বীরভদ্রদা মাঝে মাঝে এমন ট্রিপ দেয়, চলে যায়। দিন 15 আগে এমন ট্রিপ করিয়েছ কাউকে? আমি টোটোর পেছনে বসেছিলাম একা, যেহেতু এটা আমি হাফ বেলার জন্য বুক করেছি। প্ল্যানটা এই রকম যে আমি পলাশ বন ঘুরে মুক্তিমোদী নদী হয়ে ঘুরে ফিরে এসে বীরভদ্রর ওখানেই ভাত খাবো। আয়নায় সৌভাগ্যর মুখ আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। কালো চশমা পরে থাকায় ওর চোখের ভাষা যদিও আমার কাছে ধরা পড়ল না, কিন্তু আমি স্পষ্ট দেখলাম ওখানে ওকে ঠোক গিলতে, ওর গালের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে যেতে। তখনই একটা ফোন এলো ওর। কথাবার্তা সব ওড়িয়া ভাষায় হলেও আমি বুঝতে পারছিলাম ওপাশের লোকটা ওকে ধমক দিচ্ছে কোনো কারণে। ও হাঁ করে রাখিলি করে ফোন রেখে দিল। ফোন রেখে ও চোখ থেকে চশমা খুলে সলমান খানের দাবাং স্টাইলে জামার পেছন থেকে ঝুলিয়ে দিল। আর তখনই আমি লক্ষ্য করলাম ওর সানগ্লাসটা রীতিমতো ব্র্যান্ডেড। রেল স্টেশনে কাপড় পেতে বসা হরেক মালের মধ্যে থেকে কেনা নয়। পেটের দায়ে বাড়ি থেকে দূরে টোটো চালায় যে যুবক, যাকে বাড়িতে 2-1টা ট্রিপের জন্য বীরভদ্রর ওপর নির্ভর করতে হয়, তার কাছে ব্র্যান্ডেড সানগ্লাস? না, অঙ্কে বিস্তর গোলমাল। আমি গোলমালগুলো পরপর সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম। 1. বীরভদ্র জেনার চায়ের দোকানে চারু প্রকাশনের ক্যালেন্ডার। 2. সুনন্দকে চিনতে বীরভদ্রের অস্বীকার। 3. এরোড্রোম কোথায় জানে না সৌভাগ্য। 4. 15 দিনে আগের ট্রিপের কথায় ওর মুখ ফ্যাকাশে। 5. ওর ব্র্যান্ডেড সানগ্লাস। তখনই সৌভাগ্য পেছন ফিরে বলল, 15 দিন আগে এক ম্যাডাম এসেছিলেন, তাকে ঘুরিয়েছি। আপনাকে যেমন নিয়ে যাচ্ছি তেমনই ওকেও নিয়ে গেছি। তখন প্রচুর পলাশ ছিল। ম্যাডাম তো ভীষণ খুশি, কত ছবি তুললেন। ছবিকে তুলে দিল? আমিই তুলে দিলাম। তোমার ফোনে? না, আমার ক্যামেরা অত ভালো নাকি স্যার। এখানে নামবেন না, এই যে সেই পুরনো দুর্গ বলে আওরঙ্গজেবের ছেলে না নাতি এই দুর্গটা তৈরি করেছিল। আমার দুর্গটা দেখার কোনো ইচ্ছে ছিল না, তবু নেমে পড়ি। অনেকক্ষণ বসে কোমর ধরে গিয়েছে, সেটাও একটা কারণ। মুঘল, পাঠান, কার আমলের দুর্গ ছিল কে জানে, কিন্তু এখন ধ্বংসস্তূপ। আমি নেমে ঘুরে ঘুরে দেখছিলাম। মাঝে মাঝে ট্যুরিস্ট আসে। অক্টোবর থেকে মার্চ এই সময়টায় মূলত। এখন মার্চের প্রায় শেষ, বেশ গরম পড়ে গিয়েছে। ট্যুরিস্ট আসাও শেষের দিকে। তবু চিপস, সিগারেটের প্যাকেট দেখে বোঝা গেল লোকজন মন্দ আসে না।
আমি একটা সিগারেট ধরাতে যাব, হঠাৎ একটা জিনিস থেকে চমকে উঠি। একটা পেজ মার্ক। চিপসের প্যাকেটের পাশে পড়ে থাকা পেজ মার্ক তুলে দেখি সেটা চারু প্রকাশনের পেজ মার্ক। আমার ব্যাগেও আছে। খুব সুন্দর করেছিল ডিজাইনটা। আমি বইয়ের ফাঁকে একটা গুঁজে রাখি। সেই পেজ মার্কটা এখানে পড়ে থাকার একটাই অর্থ, সুনন্দ এখানে বসে কোথাও বই পড়ছিল, তাকে হঠাৎ তুলে নিয়ে যাওয়া হয়েছে। বইটা হাত থেকে ছিটকে পড়েছিল, সেটা অপরাধীরা সরিয়ে নিয়ে গেলেও পেজ মার্কটা পড়ে গিয়েছে যে সেটা খেয়ালই করেনি। আমার মনের মধ্যে এতক্ষণের সন্দেহ দৃঢ় প্রমাণে পরিণত হলো। আমি দেখলাম অটোর সামনে কার সঙ্গে হাত পা নেড়ে কথা বলছে সৌভাগ্য। অন্য একটা লোক দেখলেই গুন্ডা বদমাইশ মনে হয়। কথা বলতে বলতে বারবার আমার দিকে চাইছিল। সেই চাউনি দেখে আমার আপাদমস্তক কেঁপে উঠল। এই প্রথম আমার মনে হলো স্রেফ একটা অ্যাডভেঞ্চার হবে, কিংবা একটা থ্রিলারের প্লটের লোভে আমার এখানে আসা একদম উচিত হয়নি। সুনন্দ যে মিসিং এটা এখানে আসার আগে আমার মনেই হয়নি, কিন্তু কিছু তো একটা হয়েছে। সুনন্দর সঙ্গে আমার আলাপ গত বছর বাংলা নববর্ষে। ফোন নম্বর নিয়েছিলাম, কিন্তু একবার মাত্র কল করেছি, একটা দরকারে। নামী লেখক বলে কখনো ওকে বিরক্ত করিনি। এটা জানতাম ও সারা বছর এদিক ওদিক ঘুরে বেড়ায় রহস্য কাহিনীর খোঁজে। আমার ওইভাবে গল্প আসে না, কিন্তু কী যে মতিভ্রম হলো, হঠাৎ মনে পড়ল রসচক্রধরপুরের কথা, আর চলে এলাম দুম করে। এখানে আসা আসলে খুব সহজ। হাওড়া থেকে রাতের ট্রেন ধরলে খুব ভোরেই বালিচকে নামিয়ে দেয়। ওখান থেকে এখানে টোটো ট্রেকার আছে। ভেবেছিলাম সারাদিন ঘুরে চলে যাব, হোটেল টোটেলে উঠতে হবে না, রেস্তোরজোর সেভাবে নেই। তার চেয়েও বড় কথা, কাল একটা কাজ আছে কলকাতায়। এই লোকটার চাউনি দেখে মনে হচ্ছে না আর কোনো দিন ফিরতে পারবো। তখনই সৌভাগ্য আমাকে ডাকে হাত নেড়ে। পাশের গুন্ডা টাইপের লোকটা দেখি হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে। বলির আগে ছাগলকে যেমন করে কাঁঠাল পাতা খাওয়ানো হয় তেমনই এই হাসিটা। ওতে আমি ভুলছি না। আমি চট করে পেজ মার্কটা পকেটে চালান করে দিয়ে রাস্তা পার হই, যেন ওটা একটা অস্ত্র। এমন সাহস দেয় ওই ছোট্ট জিনিসটা। আমি যেতেই সৌভাগ্য বলে, আপনি এরোড্রোম বলছিলেন না? ও চেনে, ওর নাম অসিত দাস। কাল আমার টোটোতে করেই যেতে পারবেন, ও পথ দেখিয়ে নিয়ে যাবে। অল্প কিছু দেবেন ওকে খুশি করে। আমি হেসে বলি, অল্প কিছু দিলেও খুশি হবে? অসিত হাত কচলাতে থাকে, এমন যে ওর এই অতি বিনয়টা ভারী সন্দেহজনক ঠেকে আমার। যাই হোক, মুক্তিমতী নদীটা দেখে ফিরে যাই তাহলে। আচ্ছা, এখানে ভালো হোটেল আছে কিছু? অনেক হোটেল আছে, বীরভদ্র দাদারই তো হোটেল আছে। সে কি বললো না তো কিছু? ভেবেছে আপনি আজই চলে যাবেন, তাই বলেনি। ওই ম্যাডাম তো ওর হোটেলেই উঠেছিলেন, হোটেল রিভার ভিউ, এই নদীর একদম কাছেই। আমার মনে মনে খুব অবাক লাগলো। এরা কি অর্ধেক কথা পেটে রেখে দেয়? সৌভাগ্যকে জিজ্ঞেস না করলে তো ওই চায়ের দোকানে গিয়েই রাত কাটাতে হতো। আমি জিজ্ঞেস করি, হোটেল কে দেখে? বীরভদ্র তো চায়ের দোকানেই পড়ে থাকে। কেন? ওর ছেলে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ না করে ফিরে এলো গলার কাঁটা হয়ে। খুব দুঃখ করেছিল আমার কাছে একদিন। বলেছিল, বুঝলি, আমার বংশটাই অভিশপ্ত বংশ, গুণ থেকেও লাভ নেই, হয় লোকে শেষ করবে নয়তো নিজের দোষেই শেষ হবে। ওর জন্যই তো হোটেল খুলতে হলো বীরভদ্র দাদাকে। তাও কদিন টিকবে কে জানে। পুলিশ যা ঝামেলা করছে, কোন দিন দেখবেন তুলে দেবে। কেন পুলিশ ঝামেলা করবে কেন? শুধু শুধু একটা গামছা পেতে জিনিস নিয়ে বসলেও পুলিশ, পার্টির দাদা, ক্লাব সবাইকেই কিছু দিতে হয়। সেটা নিশ্চয়ই দিয়েছে বীরভদ্র, দেখেই বোঝা যায় পোড় খাওয়া লোক সে। ঝামেলা করবে না? হোটেলে বেড়াতে এলে স্বামী স্ত্রী, পরের দিন বউটার লাশ পাওয়া গেল, বর উধাও, পুলিশ তো রগড়াবেই। খুন? আমার আশ্চর্য হওয়ার আর কিছু বাকি থাকে না। বীরভদ্র রহস্যময় চায়ের দোকান যেন যথেষ্ট ছিল না, আবার এক হোটেল হাজির হলো কোত্থেকে যেখানে খুন হয়েছে, আবার সেখানেই নিয়ে যাচ্ছে আমাকে। কি কপাল আমার!
অবশ্য আমার লেখক হিসেবে খুশিই হওয়া উচিত, চারিদিকে এত উপাদান, রহস্য কাহিনী লেখার। কিন্তু আমার কেন যেন ঠিক ভাল লাগে না। এদের এই অর্ধেক কথা পেটে, অর্ধেক কথা মুখে রাখা আমার শুধু খারাপ নয়, একটা পূর্ব পরিকল্পিত চক্রান্তের মতো লাগছে। যেন আমি আসবো, এরা জানতো, আর তাই আমাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমার আচমকা কি একটা মনে পড়ে, বীরভদ্র ছেলে তো দেখলাম দোকানের চৌকিতে পড়ে ঘুমোচ্ছে, তাহলে হোটেল দেখে কখন? কি বলছেন স্যার? এই হোটেলে কবে থেকে দোকানেই যায় না ছেলে? বীরভদ্র দাদা একটু নিশ্চিন্ত, যাক মন বসেছে। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়, হুবহু গল্পের লাইনের মতো। তাহলে বীরভদ্র যে বলল ছেলে ঘুমাচ্ছে, নাকি এমন কিছু বলেনিও? আমি ধরে নিয়েছি এটা ওর ছেলে। তাহলে আমার দিকে পেছন করে শোয়াটা কে ছিল? আমার মনে হয় টোটো থেকে লাফ দিয়ে নেমে ছুটে গিয়ে দেখি কে ছিল ওটা। একটা নাম আমার মনে উঠেও নেমে যায়। না না, তা কী করে হবে? বীরভদ্রর কটা ছেলে? সৌভাগ্য উত্তর দেয় না। শুনতে পাইনি নাকি? আমি নিজের মনকে বোঝাই, ওটা বীরভদ্রর ছোট ছেলে। হয়তো দাদার ল্যাপটপটা সে দখল করেছে, দাদা হোটেলে ব্যস্ত হয়ে যাওয়ায়। বীরভদ্র তো একবারও বলেনি বড় ছেলেই শুয়ে আছে এখানে, এমনকি সে বলেও নি তার ছেলে শুয়ে আছে। সে বলেছে আজকালকার ছেলেরা কেমন কম্পিউটার জড়িয়ে শুয়ে থাকে সারা রাত। মাথাটা ঠিক কাজ করে না। ঠিক করে আপাতত বেড়ানোতেই মন দেবো। আমার কি এসে যায় বীরভদ্রর কটা ছেলে এসে মিথ্যা বলল কি না? ঠান্ডা হাওয়ার ছাপটা বুঝিয়ে দিচ্ছিল আমরা নদীর খুব কাছে এসে গিয়েছি। টোটোতে বসেই আমি এবার নদীটা দেখতে পেলাম। বড় নদী, অদ্ভুত নির্জনতা ঘিরে আছে যাকে, আর ডান দিকে 2-3টি হোটেল সাদামাটা চেহারার, আর সেখানেই একটি হোটেলের সামনে বোর্ডে লেখা রিভার ভিউ হোটেল। সৌভাগ্য টোটো থামিয়ে বলল, ওই দেখুন বীরভদ্র দাদার ছেলে সুভদ্র। আমি দেখলাম জিন্স আর টি শার্টে লম্বা রোগাটে গড়নের এক হাসি খুশি তরুণ, যাকে বেলা অবধি শুতে দেখেছি তার সঙ্গে এর কোনো মিলই নেই, যদিও সে চাদর টেনেছিল গায়ে। এই গরমেও ওটা তাহলে কে ছিল? সৌভাগ্য নিজেই আমার ব্যাগটা ঘরে নিয়ে গিয়ে রেখে এলো। ছেলেটাকে বলল, স্যারকে ভালো করে দেখাশুনো করবি, তোর বাবা বলে দিয়েছে। আর মামারা আর ফিরে আসেনি তো? পার্ট 3। রিভার ভিউ হোটেলের একমাত্র ভালো জিনিস হচ্ছে নদীটা। একদম নদীর মুখোমুখি, বারান্দাটা প্রকাণ্ড, সেখানে বেশ কিছু চেয়ার পাতা, সোফাও। এটারই এক কোণে টেবিল চেয়ার পাতা, সেখানেই সুভদ্র জেনা বসে থাকে। সেই ম্যানেজার, রিসেপশনিস্ট, সময় সময় হোটেল বয়। হোটেল না বলে এটাকে হোমস্টেই বলা ভালো। মালিক চাকর আলাদা কিছু নেই। পেছন দিকে কিচেন কাম ডাইনিংয়ে যে কুর্তি লেগিংস পরা মেয়েটা কোমরে ওড়না জড়িয়ে ছোটাছুটি করে রান্না আর পরিবেশন সামলাচ্ছিল হাসি মুখে, সৌভাগ্য যাওয়ার আগে বলে গেল ও সুভদ্রর বউ। হোটেলটা ওই চালায় বলতে পারেন। এত কম বয়সে বিয়ে করে ফেলেছে? বিষয় চাপতে না পেরে বলেই ফেলি আমি, এখানে সবাই কম বয়সেই বিয়ে করে। বীরভদ্র দাদা রেগে গিয়েছিল প্রথমে, কলকাতার মেয়ে কি না, কিন্তু এখন দেখছে বৌমার গুণেই হোটেল দাঁড়িয়ে যাবে। খুব ভালোবাসে বৌমাকে। কী বুদ্ধি ওইটুকু মেয়ের! ওর রান্না খেয়ে দেখবেন, শুধু বোর্ডার রান্না, মাঝে মাঝে আমরাও খাই। ফোনে বলে রাখি দুপুরে খাবো এখানে। সৌভাগ্য আর সুভদ্র দুজনে মিলে আমার ব্যাগটা ঘরে ঢুকিয়ে দিল। হোটেলের ঘর বলতে আমরা যেমন জানি তার থেকে অনেক আলাদা এটা। একেবারে সাবেককালের মেঝে অবধি খড়খড়ি দেওয়া জানলা, লাল মেঝে, পুরনো কাঠের আলমারি, পাল্লা দেওয়া দেওয়ালে আটা তাক। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ঘরে ঢুকেই জানলা খুলে তার সামনে একটা ইজি চেয়ার টেনে দিল সুভদ্র। স্যার, আপনি সিনসিয়ারি দিয়ে খাউন। আমি চা নিয়ে আসছি। চা খেয়ে স্নান সেরে নিন। 1টার দিকে লাঞ্চ খাবেন তো? আমি মাথা হেলিয়ে চেয়ারে বসে পড়ি। আমি যদি থ্রিলার না লিখিয়ে কবি হতাম, তাহলে নিশ্চয়ই এখান থেকে গিয়ে মুক্তিমোদির কবিতার নামে একটি বই হয়ে যেত।
আমি যে নাকি সর্বত্র খুন রক্ত রহস্য দেখে বেড়ায় আর তারও কবিতা পাচ্ছে। সুভদ্র এক ফাঁকে আদা দেওয়া চা আর ঘরে তৈরি নিমকি দিয়ে গেল। সেটা খেতে খেতে আমি নদীর বুকে দূরে দূরে ছোট ছোট নৌকা দেখছিলাম। খালি কাপটা নিয়ে উঠে দেখি একটা টেবিলে চেয়ার আছে, তার উপর আবার কাগজ কলম, কেউ যেন লিখতে লিখতে উঠে গিয়েছে। কৌতূহলী হয়ে দেখি কাগজে লেখা আছে, যে রহস্যের সন্ধান পেয়েছি আমি জানি আমি আর বাঁচব না, আমাকে বাঁচতে দেওয়া হবে না, কিন্তু এই রহস্যের কিনারা হোক এটাই আমার শেষ প্রার্থনা। আমার হাত থেকে চায়ের কাপ প্রায় পড়তে পড়তে বেঁচে গেল। আমি কোনো রকমের কাপ প্লেটে নামিয়ে রাখলাম। আমি সুনন্দর হাতের লেখা দেখিনি, দেখার প্রশ্নই ওঠে না। এখনকার দিনে কেউ হাতে লেখে না। যদি ওর বই কিনে ওকে দিয়ে সই করাতাম বা অটোগ্রাফ নিতাম। সত্যি বলতে কি, ওকে সেই পর্যায়ের মনে করিনি। এই প্রকাশনের বেস্ট সেলার ঠিকই, কিন্তু থ্রিলার লেখককে কেউ জাত লেখক ভাবে না, বড় লেখক বলে কেউ মনেও করে না। হয়তো আমার বইটা হিট হয়ে যাওয়ায় আমার ভেতরে একটা ইগো তৈরি হয়েছে যে হাম কিসি সে কম নেই, তাই কখনো ওর অটোগ্রাফ নিইনি। হঠাৎ আমার মনে পড়ে যায় একটা কাগজে লিখে দিয়েছিল সুনন্দ কী করে এই রসচক্রধরপুরে আসতে হয়, তার পথনির্দেশ। আর কাগজটা আমার পকেটেই আছে। সুনন্দ বলেছিল ওখানে অনেক জায়গাতেই টাওয়ার থাকে না, তাই গুগলের ওপর নির্ভর না করাই ভালো। সব লিখে দিলাম, আশা করি অসুবিধা হবে না। আমি পকেট থেকে হাতের কাগজটা বের করি। যদিও আমি হ্যান্ড রাইটিং এক্সপার্ট নই, কিন্তু দুটো যে একই হাতের লেখা এটা বলতে কোনো এক্সপার্ট লাগে না। লেখা শেষ করে কলমের টানে একটা ফুল এঁকে ফেলা, সেটা এই কাগজেও রয়েছে সুনন্দ। তার মানে এই ঘরেই সে উঠেছিল। এটা মনে হতেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর নদী, ঠান্ডা ঠান্ডা হাওয়া, নিমেষে বিষ লাগে। এই ঘরেই সুনন্দ ছিল। এখন সে কোথায়? এই কথাগুলো যদি সুনন্দর লেখা হয় তাহলে তো সে খুব বিপদে পড়েছে। বেঁচে আছে কি না তাই বা ঠিক কি, সুনন্দ বেঁচে নেই? এই রকম চিন্তা মাথায় আসতে দুটো জিনিস হলো। আমার মনের মধ্যে যে কুমন সে বলে উঠল, বাঁচা গেছে, এখন থেকে আমি থ্রিলার দুনিয়ার অধীশ্বর। কিন্তু সুমন বলল, ছি, লজ্জা করে না? ভিন রাজ্যে বাঙালি বিপদে পড়েছে, বাঙালিকে বাঙালি না দেখলে কে দেখবে? সেই সময় সুভদ্র এসে বলল, স্যার এখনও স্নান করেননি, খাবার রেডি কিন্তু। আমি ওকে বললাম, আমার আগে কে এসেছিল এখানে? কত লোক তো আসে স্যার, আমাদের রেজিস্টার খাতায় লেখা থাকে। আমি জানতে চাইছি এসব কে লিখেছেন? এ তো বাংলা লেখা, আমি বাংলা পড়তে জানি না স্যার। কানন জানে, ওকে ডাকবো? কাননকে? আমার বউ স্যার, ওর মা বাঙালি স্যার, ও বাংলা জানে। যথেষ্ট, কিন্তু কোনো বাঙালি লেখক এসেছে কি না খাতাটা দেখতে চাই। কই, আমি তো কোনো খাতায় সই করিনি। সে খাতা পুলিশ জমা নিয়ে রেখেছে স্যার, আর ফেরানোর নাম করছে না। সেই একটা কেস হলো, একটা মহিলা এই ঘরেই, ঠিক এই মেঝেতে। আমিও সারল্যে মুগ্ধ হয়ে যাই। কি অদ্ভুত না, এখানে আসার পর থেকেই শুধু সরল মানুষদেরই দেখা পাচ্ছি। কি অবলীলায় বলে দিল এই ঘরেই খুনটা হয়েছিল। আমি আর কথা না বাড়িয়ে স্নান করতে চলে যাই। স্নানের ঘরটি চমকপ্রদভাবে আধুনিক। হ্যান্ড শাওয়ার, কাপড় রাখার র্যাক, দেওয়ালি সাজানো শ্যাম্পু, বডি অয়েল, সব ছোট ছোট না খোলা শিশি। আর শ্যাম্পু নিতে গিয়ে দেখি আয়নায় টিপ। শিউরে উঠি একটু। সুনন্দর সঙ্গে কি কোনো মেয়ে ছিল কে জানে, কিন্তু তারপরেই মনে হয় এই ঘরেই তো বউকে খুন করে উধাও হয়ে গিয়েছে স্বামী। এই টিপ সেই খুন হওয়া মহিলার হওয়ারই সম্ভাবনা বেশি। এটা ভেবেই আমার সারা শরীরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমার কেন জানি মনে হয় এইখানে আসা, বীরভদ্র দোকানে যাওয়া, তারপর সৌভাগ্যর টোটো চেপে এই হোটেলে আসা আর এই ঘরটাতেই ওঠা, এই সবই যেন কেউ ঠিক করে রেখেছে, হুবহু সিনেমার চিত্রনাট্যের মতো। আমি নিরুপায়ভাবে
সেই ভূমিকায় অভিনয় করে চলেছি মাত্র। আমাকে এখানে আসতেই হবে, এইভাবে চিত্রনাট্য সাজিয়েছে কেউ। কিন্তু কেন আমাকে এখানে টেনে এনে কার কি লাভ? এর তো একটাই মানে হয়, আমাকে খুন করতে চায় কেউ। কেন? আমি কার কি ক্ষতি করেছি? কেউ কেন আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইবে? স্নান সেরে ঘরে ফিরে দেখি বেশ খানিকটা সময় আছে আমার লাঞ্চ টাইমের। আমি মোটেই একটাই খাই না, আমার সঙ্গে একটা তালা চাবি থাকে সব সময়। ঘরের দরজায় তালা লাগিয়ে দেখি কাউকে দেখা যাচ্ছে না। সুভদ্র বারান্দায় তার চেয়ারে বসে নেই, হয়তো রান্নাঘরে বউকে সাহায্য করছে। যদিও কিসের ব্যস্ততা বুঝতে পারলাম না। আমি ছাড়া আর কোনো বোর্ডার আছে বলে মনে হলো না, তবে দুপুরে খাওয়ার লোক আছে হয়তো কিছু। হাঁটতে হাঁটতে আমি নদীর ধারে চলে আসি। এখানে পিঠালু, পাকুড়, বট গাছের ছায়া, বটের নিচটা বাঁধানো। আমি বসে পড়ি আর যা যা ঘটেছে ভাবার চেষ্টা করি। গত বছর বৈশাখে আমার সুনন্দের সঙ্গে আলাপ, মানে 15ই এপ্রিল। এখন মার্চের শেষ। এই প্রায় 1 বছর আমি ওর সঙ্গে 2-3 বার কথা বলেছি ফোনে। না, ঠিক 2 বার। একবার আমাদের পাড়ার একটা স্ট্রিট লাইব্রেরি ওপেন করার জন্যে ওকে ডেকেছিলাম, আর একবার কোনো একটা ইনফরমেশন দরকার ছিল। ঠিক কী ইনফরমেশন মনে পড়ছে না আমার। গত বছরেই ও রসচক্রধরপুরের কথা বলেছিল। আমার তো এতদিন আসার কথা মনে পড়েনি, হঠাৎ এখন এলাম কেন? এলাম 2টো কারণে। গত বছর এসে কোনো লাভ হয়নি, পলাশ শেষ হয়ে গিয়েছিল, তাই এখানে আসার কথা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু ইচ্ছেটা আবার জেগে উঠল দিন 15 আগে ওর একটা পোস্ট দেখে। রসচক্রধরপুরে আবার বলে বেশ কিছু ছবি পোস্ট করেছে সুনন্দ, যার মধ্যে এই এরোড্রোমের ছবি ছিল। সেটা দেখেই আমার আবার ইচ্ছেটা জেগে ওঠে এখানে আসার। আচ্ছা, ওই পোস্টটা সবাইকে দেখালেই তো সুনন্দর ছবিটা সবাইকে দেখতে পাবে, সবাই দেখতে পাবে। সুনন্দ যদিও একবারই ছবি পোস্ট করে না, কিন্তু এমনকি ওর প্রোফাইল পিকচারেও ওর বাইরে বইয়ের প্রচ্ছদ। আমি ফোনে নদীর সামনে দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুলি, তারপর ফেসবুক লগ ইন করি। এখন কি পোস্ট করব? না থাক, বরং সুনন্দর টাইম লাইনে ঢুকে ওর ছবিটার স্ক্রিনশট নিয়ে রাখি, সবাইকে দেখাবো। এ কি, সেই পোস্টটাই তো খুঁজে পাচ্ছি না। এমনকি ওর কোনো পোস্ট দেখতে পাই না, কিছু একটা সমস্যা হয়েছে। এই মেসেজ আসতে থাকে বারবার। অথচ কাল আস্তে আস্তেও আমি দেখেছি ছবিগুলো। ইস, তখনই কেন ছবি তুলে রাখিনি? আচ্ছা, সুনন্দকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধারণা আমার মাথায় কেন কে ঢোকালো? আচ্ছা, মনে পড়েছে, বাবুদা। চারুপ্রকাশনের বাবুদাকে আসার আগে ফোন করেছিলাম আমি। কদিনের জন্য কলকাতার বাইরে যাচ্ছি। সেই শুনে বাবুদা বলল, কলকাতা থেকে সব লেখকরা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে, সাবধান। আমি হেসে বলেছিলাম, কে আবার ভ্যানিশ হয়ে গেল বাবুদা? কেন? সুনন্দ প্রায় 1 মাস হয়ে গেল, কোনো খোঁজ নেই, ফোন ধরে না, মেসেজের উত্তর দেয় না। এদিকে ওর নতুন উপন্যাসের একটা প্রুফ পাঠালাম ওর ঠিকানায়, বাড়ি তালা বন্ধ। কী উপন্যাস? নির্জন হেলিপ্যাড। চমকে উঠি আমি। নির্জন হেলিপ্যাড? সেই রসচক্রধরপুরের এরোড্রোম নিয়ে নাকি? অথচ আমাকে বলেছিল লিখবে না, উল্টে আমাকেই বলেছিল লিখতে। অবশ্য এই লেখালেখির জগতে এরকম দুমুখ লোকই বেশি। সামনে মিষ্টি ব্যবহার, পেছনে ছুরি শানাচ্ছে। মনটা একটু খারাপ হয়ে গেল। আমি বাবুদাকে প্রায় বলতে যাচ্ছিলাম, আরে ও তো এখন রসচক্রধরপুরে, আমিও সেখানে যাচ্ছি। ও এতদিন ওখানে পড়ে আছে, আর আমি 2 দিন গিয়েও যা না পাবো না, দেখে নিও। বললাম না, কারণ সুনন্দ যখন ওদের বলে যায়নি কোথায় যাচ্ছে, আমি কেন বলতে যাব? তাছাড়া আর একটা কথাও আমার মাথায় আসে। কি যেন বলেছিল সুনন্দ সেই সন্ধ্যায়? তখন খুব সামান্য কথা মনে হলো, আজ মনে হচ্ছে সেই তুচ্ছ কথা তুচ্ছ নয়। তাই সুনন্দ কোথায় গিয়েছে সেটা চারুপ্রকাশনের বাবুদাকে বলা উচিত হবে না। অথচ আশ্চর্য এই যে সেই কথাটা বাবুদার সঙ্গে ফোনে কথা বলার সময় মনেই আসেনি। একটা ঝাপসা কিছু স্মৃতির জায়গায় ওইটুকু আঁকড়েই আমার মনে হয়েছিল কথাটা বলা ঠিক নয়।
আজ এই নদীর ধারে বসে কথাটা হঠাৎই মনে পড়ে গেল। সুনন্দ সেদিন আমার দিকে সব থেকে বেশি মনোযোগ দিচ্ছিল। আমি নিজেও অবাক হয়ে যাচ্ছিলাম ওর ব্যবহারে। এত নামী লেখক এবং যার উত্থানের পেছনে বড় ছোট কোনো মিডিয়া হাউসের অবদান নেই, মানে এটা সত্যি আশ্চর্য। চারু প্রকাশন থেকে বই বেরোনোর আগে সুনন্দর লেখা কেউ পড়েনি। কোনো নামি দামি পত্রিকা বা পরিচিত লিটল ম্যাগাজিন কোথাও তার গল্প বেরোয়নি। চারু প্রকাশনে তার উপন্যাস সরাসরি বই হয়ে বেরোয় এবং তারপর থেকে ওকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এইসব গল্প আমি কত শুনেছি। আমি তো শুনেছি যখন আমি এই পত্রিকা ও পত্রিকায় লেখা পাঠিয়ে হাপিত্তেশ করে বসে থাকতাম, আর এইসব শুনতে শুনতেই আমার মনে হয় খুচরো লেখা নিয়ে লিখে কিছু হয় না, আসল হচ্ছে বই। পত্রিকা হারিয়ে যায়, বই থেকে যায়। তারপর আমি অনেকটাই সুনন্দকে সামনে রেখে আমার লড়াই চালিয়ে যাই। পত্রিকার লেখা আমার পাণ্ডুলিপি তৈরি করতে থাকি। কোনো মামা চাচা মুরব্বি না ধরেই চারু প্রকাশনে জমা দিই এবং সেটা বেরিয়ে যেতেই হইচই পড়ে যায়। এমনকি বাজারে জোর খবর, পুরস্কারের দৌড়েও সেটার নাম শোনা যাচ্ছে। তবে গত বছর নববর্ষের দিন এত কিছু ঘটেনি। সবাই বলতো সুনন্দ খুব দিমাগী। সেই সুনন্দ আমার মতো একজন নবীন লেখকের সঙ্গে এত ভালোভাবে কথা বলছে যে বেশ অবাক হয়ে গিয়েছিলাম। অবাক তো কোনো শব্দই না, আমি একটা ঘোরের মধ্যে চলে গেছিলাম। রজনীগন্ধায় সাজানো দোকান, ঘরের বাইরে অনেকটা জায়গা। আমপান্নার গ্লাস হাতে আমাকে সেখানে টেনে নিয়ে গিয়েছিল সুনন্দ, আর আমার লেখার অনেক প্রশংসা করার পর বলেছিল, একটা কথা মনে রাখবেন, এই প্রফেশনে কেউ যেন আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড না ভাবে। যদি বাজার আপনাকে চায় তবে প্রকাশককে বলবেন প্রতি বছর আপনার রয়্যালটি বাড়াতে, না হলে বিটার কোনো অফার পেলে সেখানে চলে যাবেন। আমি বলেছিলাম, আপনার কাছে নিশ্চয়ই চারু প্রকাশন ছাড়া আরও অনেকেই বই চেয়েছে। সুনন্দ মুচকি হেসে বলেছিল, ক্রমশ প্রকাশ্য। আসলে বাজারে আপনাকে বাজারের নিয়ম মেনেই খেলতে হবে। 1 নম্বর আপনাকে দেখতে হবে আপনার নিজের কোথায় লাভ, আর 2 নম্বর বাজারে প্রতিযোগীর সংখ্যা যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে। আমি আবার বলি, সাহিত্য দেশ থেকে কি অফার আছে আপনার কাছে? এর উত্তরে হাসে সুনন্দ। এই সব কথা আমার এখনই মনে পড়ে। কেন, কে জানে? ভালোই হয়েছে কিছু বলিনি বাবুদাকে। হয়তো এখানকার ওপর উপন্যাস উনি সাহিত্য দেশকে দেবেন, কে জানে। আমার দরকার কি? ভালোই তো। সুনন্দ উপন্যাস লিখে বড় প্রকাশককে দেবেন, আমার মাত্র একটা বই বেরিয়েছে, সেটা ভালো বিক্রি হচ্ছে, পুরস্কারের দৌড়ে আছি, এর মানে তো আমি সুনন্দ সেনগুপ্ত হয়ে যাইনি। আদার ব্যাপারই জাহাজের খোঁজের দরকার কি? কিন্তু আজ ভেবে দেখলে কোথায় যেন সুর কাটছে। বাজার, বাজারের নিয়ম, প্রতিযোগী, এইসব শব্দ বারবার বলছিল সুনন্দ। সেদিন কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম, তাই খেয়াল করিনি। আজ বেশ খারাপ লাগছে। থ্রিলারকে সাহিত্য বলে না লোকে, গোয়েন্দা উপন্যাসকে নিচু চোখে দেখে। কিন্তু ব্যোমকেশ, শার্লক হোমস, আগাথা ক্রিস্টি কি সাহিত্য নয়? আমি তো সাহিত্য সেবাই ভাবি, বাজার না, ভাবি পাঠক। সুনন্দ কিন্তু অন্যরকম ভাবত। কিন্তু যাই হোক, ওর ফেসবুক কি হ্যাক হলো? ও কি কোনো বিপদে পড়েছে? হয়তো সেই সবধি সাহিত্য দেশের প্রস্তাবে রাজি হয়নি, তাই। ওহ! অবশ্য বাবুদার ফোন রেখে আমি সুনন্দকে ধরার চেষ্টা করেছিলাম। বারবার একই মেসেজ, অল আউট অফ কভারেজ এরিয়া, সীমাকে বাহার। তাতে আমার বুঝতে বাকি থাকলো না সুনন্দ রসচক্রধর পড়েই গিয়েছে। এখানে নেটওয়ার্ক পাওয়া শক্ত, ফোনে পাওয়া যাবে না হয়তো, কিন্তু তা বলে ফেসবুকের টাইমলাইন থেকে পোস্ট তুলে নেবে কেন? কেনই বা কোনো পুরনো পোস্ট দেখা যাচ্ছে না? এর অর্থ একটাই, ওর ফোন হ্যাক হয়েছে। ওকে কেউ কিডন্যাপ করেছে না খুন করেছে? কিডন্যাপ করেছে মানে সে কি চারু প্রকাশন থেকে? দুধেলা গরু অন্যের গোয়ালে চলে গেলে কারই বা ভালো লাগবে, তাই হয়তো। এমনও হতে পারে ও আদৌ এবার এখানে আসেনি, ওই পোস্ট হয়তো আগেকার। এরকম অনেকেই করে।
মেমারি হিসেবে শেয়ার না করে রিপোস্ট করে। সবাই ভাবে নতুন ছবি। ও আদৌ এখানে আসেনি, কলকাতাতেই ছিল। ওকে কোথাও আটকে রেখেছে চারু প্রকাশন, আর নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্যে অ্যালিবাই দিয়েছে। ওর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছে না। দাদা, লাঞ্চ রেডি, খেতে আসুন। চমকে তাকিয়ে দেখি সুভদ্র হাসছে পেছনে দাঁড়িয়ে। সত্যি তো, 1:30 বেজে গেছে। এইসব ছোট জায়গা দেখছি 12:30 1টার মধ্যেই খেতে ডাকে। ঠিক আছে, কিন্তু ওর পেছন পেছন যাওয়া আমার পছন্দ হলো না। ওকে কি সন্দেহের বাইরে রাখা যায়? মোটেই না। সবার আগে জানতে হবে কে শুয়েছিল ওর বাবার দোকানে। ওর বাবা কেন মিথ্যে কথা বলছে? ক্যালেন্ডার কোথা থেকে এলো? যাগে, আমি হয়তো একটু বেশি বেশি ভাবছি। থ্রিলার লিখতে লিখতে সব কিছুতেই রহস্যের গন্ধ পাওয়াটা আমার একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। খুবই সম্ভব সুনন্দাকে ওরা আদৌ চেনেই না। সুভদ্রই শুয়েছিল দোকানে। আমি সৌভাগ্য টোটোতে বেরিয়ে আসার পরেই ওর বাবা ওকে টেনে তুলে পাঠিয়েছে। আমি যখন দুর্গ দেখছিলাম সেই ফাঁকে ও হোটেলে এসে বসেছে। নিশ্চয়ই সাইকেল বা বাইক আছে ওর। আমার যেটা মনে হয়, বীরভদ্র যতটা পরিশ্রমী, ওর ছেলে আদৌ ততটা নয়। ওই যে বলে না, এক জেনারেশন খাটে আর এক জেনারেশন বসে খায়। ছেলে যখন ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে তার উপর একটা বিয়ে করে বাপের ঘাড়ে এসে চাপলো, তখন বীরভদ্র আর কোনো উপায় না দেখে ওকে একটা হোটেল করে বসিয়ে দিল। যা বুঝছি, এই জায়গাটা ট্যুরিস্ট স্পট হওয়ার ভালো পোটেনশিয়াল আছে। উইকেন্ড ট্রিপের জন্য আদর্শ। কলকাতার এত কাছে নদী, দুর্গ, জঙ্গল, তার উপর ওই পুরনো পরিত্যক্ত এরোড্রোমটা, যেটা আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আপাতত অবশ্য ডাকছে খাওয়ার থালা। সেই কখন ডিম টোস্ট খেয়েছি, মাঝখানে কুঁচো নিমকি দিয়ে চা স্রেফ। এই নদীর হাওয়ায় খিদেটা চপ্পর পায়ে দেখছি। খাওয়ার জায়গা দেখলাম আমি ছাড়াও আরও কয়েকজন খাচ্ছে। গুনে দেখলাম 5 জন। সৌভাগ্য আরও 3 জনের সঙ্গে একটা টেবিলে বসে খাচ্ছে। আমাকে দেখে হাসলো। মনে হলো বাকি 3 জন ওর মতোই টোটো চালক। ওরা রুটের নানা সমস্যা নিয়ে কথা বলছিল। আর একদম কোণের টেবিলে একজন বয়স্ক মানুষ নিজের মনে খাচ্ছিলেন। চেহারা দেখে বাঙালি বলেই মনে হলো। উনি কি এই হোটেলেই উঠেছেন, নাকি শুধু এসেছেন খেতে? এরকম তো আমরাও বেড়াতে গিয়ে করি। এক জায়গায় উঠি আর অন্য কোনো হোটেলের খাওয়ার নাম ডাক থাকলে সেখানে গিয়ে খাই। বেনারসে মনে আছে এমন করেছিলাম। বেনারসের কথা মনে পড়তে আমার আচমকা মনে হলো ভদ্রলোককে কোথায় যেন দেখেছি। আরে, ইনি তো সেই স্বপন পাইন, দশাশ্বমেধ ঘাট লজের ম্যানেজার। বলেছিলেন 40 বছর পার হয়ে গেল বেনারসে। এখন আর সেই বেনারস নেই, ভালো লাগে না। আমি কলকাতায় ফিরে যেতে চাই। সেই স্বপন পাইনকে এখানে এমনভাবে দেখে খুব অবাক লাগে। এটা তো আর বিখ্যাত কোনো জায়গা নয় যে এক পা হাঁটলেই 10টা চেনা লোকের সঙ্গে দেখা হয়ে যাবে। তাই স্বপন পাইনের এখানে আসাটা বেশ অদ্ভুত। ভালোও লাগে অবশ্য। কেমন যেন মনে হয় শত্রুপুরীতে একজন নিজের লোক। তবে কেমন যেন তখনই আর যাওয়া হয় না ওর সঙ্গে কথা বলে পুরনো আলাপ ঝালিয়ে নিতে। খাবার নিয়ে হাজির হয় কানন। সে একেবারে সাবেকি বাঙালি রান্না। অগুন্তি বাটি, শুক্তো, বাদাম দিয়ে লাল শাক, পোস্ত, এঁচোড়, ডিম ভরা পটল, নদীর মাছের 2-1 রকম পদ, তারপর চাটনি, ঘরে পাতা দই। আমি আশ মিটিয়ে খাই, খেতেই থাকি। খাওয়া হয়ে গেলে দেখি সৌভাগ্যরা কখন উঠে চলে গেছে। ওরা তো এত রকম পদ খায়নি। আর চোখে দেখেছিলাম ওদের পাতের ডাল, উচ্ছে ভাজা, 5 মিশালি ঘাট আর ডিমের ঝোল। তাই দিয়েই ওরা হাত চেটে যেভাবে খাচ্ছিল, তাতে বোঝা যায় কাননের রান্না সত্যিই উচ্চমার্গের। সাধারণ পদকে যে এত স্বাদু করে তুলতে পারে সে অবশ্যই বড় রাঁধিয়ে। ওরা নেই, স্বপন পাইনও নেই। যা, গেলেন কোথায়? কিন্তু না, আর ওকে খোঁজার ইচ্ছে হয় না। ঘন আঠার মতো ঘুম চোখে উড়িয়ে আসে। ঘরের দিকে এগোই। আমার ঘরের পাশের ঘরে কি স্বপন পাইন উঠেছেন? ঘরে তালা দেখে বুঝি না,
সে ঘর খালি। আর কোথাও না গিয়ে সোজা ঘরে গিয়ে শুয়ে পড়ি। ঘুমের চোটে এই ঘরে কেউ খুন হয়েছিল এইসব আর মাথাতেই আসে না। লক্ষ্য করলে দেখতাম সেই কাগজের টুকরোটা টেবিলে নেই। ফোনে যদিও ছবি তুলে রেখেছিলাম, দেখলে নিশ্চয়ই আমার ঘুম ছুটে যেত। পার্ট 4। নদীর উপরে একটা নৌকো, সেখান থেকে কেউ আমাকে ডাকছে, শুনুন, এই যে, আমাকে বাঁচান, আমার নৌকো ওরা ফুটো করে দিয়েছে, জল ঢুকছে। আমি কান দিই না। আমার খুব ঘুম পেয়েছে, আমি উঠতেই পারি না। ঘুমিয়ে ঘুমিয়ে আমি দেখি অন্ধকার রাস্তা দিয়ে একটা গাড়ি কোনো নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করেছে। আমি গাড়ির মধ্যে বসে আছি, সঙ্গে একটা স্যুট পরা ভদ্রলোক। তার হাবভাব থেকে মনে হচ্ছে তিনি একজন প্রভাবশালী ধনী ব্যক্তি, ধনী এবং আত্মম্ভরী। ড্রাইভারের পাশে বসে আছে একজন নেপালি ছেলে, তার হাতে একটা বন্দুক। দেখে মনে হচ্ছে সেই ভদ্রলোকের দেহরক্ষী। তা বেশ কথা, যদিও ছেলেটিকে এত মিষ্টি দেখতে যে ওকে বলিউডের নায়ক করে ফেলা যায়। আর এত মোটাসোটা লোকের বডিগার্ডের দরকারই বা কী? আর এই নির্জন জায়গায় কেই বা আছে ওকে মারবে? গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, অধৈর্য হয়ে উঠছিল। হঠাৎ দেখলো দূরে আলো জ্বলছে নিভছে। এই দেখা যাচ্ছে, এই উধাও। টুপি পরা লোকটা চেঁচিয়ে বলল, আমি বলেছিলাম না ভূত আছে, ওই দেখো। ওদের জন্য আমার এত বড় প্রজেক্টটা ভেস্তে যাবে, কভি নেহি। ছেত্রী, গলি চালাও। ড্রাইভার বলল, স্যার, ভূতকে আলো জ্বালাতে পারে? ওরা তো আগুন ভয় পায়। চুপ! কত রকমের ভূত আছে তুমি জানো, ইডিয়েট কোথাকার। ছেত্রী, গলি চালাও। আমি বুঝতে পারার আগেই গুলির শব্দ আর একটা কলজে ছেঁড়া চিৎকার, মরণ আত্মনাদ একেই বলে। আর অমনি আমার ঘুম ভেঙে যায়। আমি হাঁসফাঁস করে বিছানায় উঠে বসি। জানলা দিয়ে নদীর চমৎকার হাওয়া আসছে, তবু আমায় এত কষ্ট হচ্ছে। কিন্তু চিৎকারটা এখানেই কোথাও শুনেছি আমি। কারা যেন ছোটাছুটি করছে, জল 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 আনো, একটু ছেড়ে দাঁড়াও, হাওয়া আসতে দাও। কি হয়েছে? আমি বাথরুমে গিয়ে চোখ মুখে জল দিই, ঘরে এসে জল খাই, তারপর দরজা খুলে বাইরে আসি। রান্নাঘরের দিক থেকে লোকের গলা শোনা যাচ্ছে। সুভদ্র হন্তদন্ত হয়ে একটা কোল্ড ড্রিঙ্কের বোতল নিয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করি, কি হয়েছে? আর বলবেন না, পিসি ফিট হয়ে গেছে। মাঝে মাঝেই এমন হয় যখন আমার যাওয়ার দরকার কি। তবু দেখেই যাই একবার, একটু চায়ের কথাও বলি। তারপর নদীর ধারে হেঁটে মাথা ছাড়াই। যা সব উল্টোপাল্টা স্বপ্ন দেখলাম। রান্নাঘরে গিয়ে দেখি বছর 60-এর এক ভদ্রমহিলা মেঝেতে শুয়ে আছেন। মাথায় জল ঢালছে বসে সুভদ্রর বউ কানন। আমাকে দেখে সে ফিক করে হেসে বলল, এরকম পিসিমার প্রায়ই হয়, কানের কাছে যদি কেউ ভূত ভূত বলেও চিৎকার করে, অমনি ধপাস। সুভদ্রকে ধমক দিয়ে বলল, যাও যাও, স্যারের জন্য চা বানাও, পিসিকে নিয়ে মজা করতে হবে না। কানন অমনি রেগে মুখটা তোলা হাঁড়ির মতো করে চেপে গেল। বাপরে, নিজেদের বংশের নামে কোনো কথা শুনলে অমনি রাগ হয়। আর তোমার বাবা যে... সে কথাটা শেষ করলো না, হয়তো আমি আছি বলেই না। না, আর একজন অতিথি এসে হাজির হয়েছেন এখানে, সেই স্বপন পায়নি। একটা হোমিওপ্যাথিক ওষুধের শিশি নিয়ে তিনি সুভদ্রর হাতে দিয়ে বললেন, সারাদিনে 3 বার 4টে করে গুলি দেবে ভাই, 7 দিন খেলেই নার্ভের সমস্যা মিটে যাবে। ছোট থেকেই দেখছি পিসি এমন, শ্বশুর ঘর করতেও পারল না, খালি সব কিছুতে ভয় পায়। খুব ছোটোবেলায় মা মারা গেছে, তাই কি না সেই তরাস আর সারা জীবন কাটল না। বাবা বলে, কথাটা কেন জানি শেষ করল না সুভদ্র। আমি স্বপনবাবুকে বলি, কি চিনতে পারছেন, সেই আপনাদের লজে উঠেছিলাম। আরে চিত্রভানুবাবু, রাইটার, তাই তো? আপনার মনে আছে? থাকবে না? আমাদের লজের বারান্দায় বসে কত রাত অবধি গল্প করেছিলাম আপনার সঙ্গে। এত লোক আসে আমাদের লজে, বাঙালিই সব, তবু কারোর সঙ্গে কথা বলে তৃপ্তি হয় না, সবাই পুণ্যলোভী। আমাদের লজটা 10 সমেত ঘাট
আর বাবা বিশ্বনাথ মন্দির থেকে এত কাছে বলে সবাই ওখানে ওঠে। তারপর সারাদিন কেবল মন্দির, ঘাটে স্নান, সন্ধ্যারতি, ওই প্রাচীন বেনারস শহরের কত কাহিনী, কত রহস্য। কারো কোনো আগ্রহই নেই। আপনাকেই দেখলাম, আপনি মন্দির নয়, পুজো নয়, পুণ্য নয়, শহরটার লোভে এসেছেন। এতদিন আছি 40 বছরের ওপর, জানতামই না বিবেকানন্দ এসেছিলেন এখানে। আপনি বললেন, শুধু বললেন না, নিয়ে গিয়ে দেখালেন। আপনি চলে আসার পর প্রায় গিয়েছি, বাড়িটাকে দেখে গায়ে কাঁটা দিয়েছে। আফসোস হয়েছে এই ভেবে যে এখানে আসা বাঙালি পর্যটকের দল জানার চেষ্টাই করে না বেনারসে একসময় কত বড় বড় বাঙালি এসেছেন, কত সাহিত্যে সম্মেলন হয়েছে। স্বপনবাবুর কথার ফাঁকে আমার মনে পড়ে যাচ্ছিল, উনি বলেছিলেন, এত বছর আছি, ভালোবেসেই আছি, আজকাল আর ভালো লাগে না। খুন, ড্রাগ, নারী পাচারের আঁকড়া হয়ে উঠেছে এখন। চলে যাব কলকাতা। মা চলে গেছেন, কিন্তু বাড়িটা তো আছে, আমার অংশটা ভাইয়েরা যত্ন করে রেখেছে। সেখানে থাকবো জীবনের বাকি দিনগুলো, আর আপনার মতো লেখকদের সঙ্গে আড্ডা মারব। আমি জিজ্ঞেস করি, আপনি কি তাহলে পাকাপাকিভাবে কলকাতায় চলে এসেছেন? কিন্তু এখানে কি ব্যাপার, বেড়াতে নাকি? বেড়াতেই। আমার অদ্ভুত অদ্ভুত জিনিস ভালো লাগে। এখানে নাকি একটা বাতিল এরোড্রোম আছে। আপনি চলে আসার অনেক পরে গত বছর আর একজন গেছিলেন লজে, তিনিও লেখক, একটা বইও দিয়েছিলেন, আড়ালে আততায়ী। তিনি বললেন, পার্ট 5। স্বপন পাইন অবধি পৌঁছে গেছে সুনন্দ। যদিও সেটা খুব আশ্চর্য কিছু নয়, বেনারস ওর খুব প্রিয় জায়গা, নিজেই বলেছিল। এও বলেছিল ওর জীবনের শেষ স্বপ্ন হলো বেনারসের পটভূমিকায় একটা রগরগে থ্রিলার লেখা, যৌনতা, মাদক, বিধবা পাচার। আর সেটা হবে কোনো একটা পুরনো লজকে কেন্দ্র করে। একদিকে বেনারসের মতো একটা প্রাচীন শহর, আর অন্যদিকে এইসব ঝাক্কাস থিম। পুরো জমে ক্ষীর হবে ব্যাপারটা। এখানকার বিখ্যাত বাইজিরা থাকবেন, সিনেমা হলে ব্লকবাস্টার তো হবেই। বেনারস যেখানে ডিওপির কাছে জাস্ট স্বর্গ। এত কালারফুল সিটি আর কোথাও পাবে না, এসব তো বলেই ছিল সুনন্দ আমাকে। বলতে বলতে ওর চোখ এত স্বপ্নালু হয়ে উঠেছিল যে বোঝা গিয়েছিল এটা ওর একটা ড্রিম প্রজেক্ট। সুতরাং বেনারস যাওয়া আর স্বপন পাইনের সঙ্গে দেখা হওয়ার মধ্যে অস্বাভাবিক কিছু তো নেই না। খুব তবু একটা খটকা যাচ্ছে না। হোয়াই দিস পার্টিকুলার দশা সমেত লজ অ্যান্ড হোয়াই স্বপন পাইন? আরে, এই সহজ ব্যাপারটা আমার চোখে ধরা পড়লো না? আমিই তো ওর হাতে এই ইনফরমেশান তুলে দিয়েছি। শুধু ওর হাতে নয়, সবার হাতে। বেনারস থেকেই তো আমি ওই লজের ছবি, স্বপন পাইনের ছবি পোস্ট করেছিলাম। এই ফেসবুক অ্যাডিকশান সমস্ত সমস্যার মূলে। এই লজের প্রাচীনত্ব ছাড়াও স্বপন পাইন যে 40 বছর বেনারসে আছেন, এসব কথাও লিখেছিলাম। সেই পোস্টে সুনন্দ কমেন্ট করেছিল, প্রাচীন শহর নবীন লেখককে স্বাগত জানায়। আমি নিশ্চিত এই কমেন্টটাও ও মুছে দিয়েছে। না, এবার থেকে আমাকে ফেসবুক থেকে সংযত হতে হবে। নিজের মূলধন অন্যের হাতে তুলে দেওয়ার আর কোনো মানে হয় না। যদিও সুনন্দর মতো ওয়েল কানেক্টেড লোকের পক্ষে এসব বের করা কোনো ব্যাপারই নয়, তবুও চলুন না হেঁটে আসি একটু। স্বপনবাবু কখন এসে আমার পাশে দাঁড়িয়েছেন খেয়াল করিনি। আমি সুভদ্রর পিসির কাছ থেকে চলে এসে বারান্দায় বসেছিলাম। উনি ওষুধ খাইয়ে এসে বসেছিলেন চেয়ারে। বেশ তো, চলুন। তা আপনার পেশেন্টের জ্ঞান ফিরল? হ্যাঁ, ওই স্মেলিং সল্ট শোকাতেই উঠে বসে কেবল আমার মা ভূত ভূত এসব বলছে। আলো আলো, এত আলো কেন? নিভিয়ে দাও, আলো নেভাও। মা, ভূত, আলো খাপছাড়া শব্দগুলো কোনো মানে তৈরি করে কি? মাথার মধ্যে নাড়াচাড়া করতে করতে হাঁটছিলাম। স্বপনবাবু আচমকা বলে উঠলেন, কোনো রহস্য আছে মনে হয়। যতদূর বুঝলাম এই পিসির বিয়ে হয়েছিল, কিন্তু সংসার করতে পারেননি। এই ফিটের ব্যামো আর অসংলগ্ন কথা ওরা ফিরিয়ে দিয়ে গেছে। কত খারাপ এই শব্দটা, ফিরিয়ে দিয়ে যাওয়া। ওর মানে যাকে নেওয়া হয়েছিল তাকেই তো ফিরিয়ে দেওয়া যায়, কেন একটি মেয়েকে নেওয়া বা ফিরিয়ে দেওয়া হবে? এগুলো তো করা যায় কোনো
অবজেক্ট বা বস্তুর সঙ্গে কোনো মানুষকে কি নেওয়া বা ফেরানো যায়? স্বপনবাবু নিজের মনে কথা বলে যাচ্ছিলেন, খেয়াল করিনি। পরে মনে হলো উনি কথা বলে যাচ্ছেন আর আমি শুনছি না, এটা তো চরম অসভ্যতা। আমি ওর দিকে তাকিয়ে বললাম, সরি, কি বলছিলেন শুনিনি। আসলে সকালে ট্রেন থেকে নামাই স্তক এত সব ঘটনার ঘনঘটায় মাথাটা ঘেঁটে আছে। সেরম কিছু বলিনি। পিসি সকালে দিব্যি ছিলেন, রাস্তায় একটা গাড়ির টায়ার বাস্ট হলো, অমনি উনি জ্ঞান হারালেন। সুভদ্র বলল, পিসি জোরে শব্দ আর আলোর ঝলকানি সহ্য করতে পারে না, এই জন্য তো ঘর করতে পারলো না। শ্বশুরবাড়ির লেদ কারখানার ব্যবসা, সারাদিন আলোর ঝলক দেখে অজ্ঞান হয়ে পড়ে থাকতো। আজ ভালোই ছিল, কিন্তু ওই যে টায়ার বাস্টের শব্দ শুনেই বলল, গুলি গুলি চলছে, আমার মাকে মেরে ফেললো, বলেই অজ্ঞান। কথাটা গুলির মতোই আমাকে বেঁধে। গুলিতে মার মৃত্যু? সুভদ্রকে জিজ্ঞেস করতে হবে তো ঠাকুমা কীভাবে মারা গিয়েছিলেন। কিন্তু কথাটা সেটা নয়। কথা হচ্ছে কোথায় যেন এই আলো, গুলি শুনেছি বা পড়েছি। শব্দগুলো এত চেনা। এরোড্রোমে যাবেন নাকি? এখনই তো সন্ধে নামবে। আমার তো মনে হয় সন্ধে আরও ভালো রাতে গেলেই ওখানকার প্রকৃত রূপ বোঝা যাবে। স্বপন পায়েনের চোখ মুখে রোমাঞ্চ খেলে গেল। সত্যি বলছেন? রাতে যাবো এরোড্রোমে? এই যে আমার বহুদিনের স্বপ্ন। কোথায় জায়গায় রাতের রূপ দেখা, কোনো জায়গার রাতের রূপ দেখা। জানেন, একদিন আমি অনেক রাত পর্যন্ত দশার সমেত ঘাটে বসে থাকতাম, কিন্তু সারা রাত থাকতে পারিনি। হোটেল থেকে ডাকাডাকি শুরু হয়ে যেত। ওই যে একজন লেখক গিয়েছিলেন আপনার ঘরে, আপনার পরে, উনি বলেছিলেন ওদের পরিবারে নাকি রাতের অন্ধকারে কোথাও যাওয়া মানা আছে, যদিও উনি মানেন না। উনি হেসে বলেছিলেন, রাতে না বেরোলে রহস্য কাহিনী লিখব কী করে মশাই, এমনিতেই খুব চাপে আছি। আমি প্রায় শ্বাস বন্ধ করে শুনছিলাম পায়েনবাবুর কথা। কেন চাপে আছেন কেন? বলেছিলেন বাজারে কে এক নতুন লেখক এসে গেছেন, একটা বই সবে হিট হয়েছে, তাতেই সবাই তাকে নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে। তার নাম পুরস্কারের জন্য শর্ট লিস্ট হয়ে গেছে। আর আমি এত বছর কলম পিষছি, ছোট বড় কোনো পুরস্কার পেলাম না। ভাবুন একবার, এমনকি লেখকদের কেউ লেখক বলে পাত্তা দেয় না, এটা জানতাম এতদিন। পাঠক আমার মাথায় করে রেখেছে, এই ছিল আমার সান্ত্বনা। অত কায়দা করে কঠিন কঠিন লিখে হবেটা কি? পাঠক যদি না পড়ে, দেখলাম তো কত। অথচ উনি একটা বই পাঠক আর সমালোচক দুটোকেই পকেটে পড়লেন। আমার একটা বই বড় কাগজে রিভিউ হয় না, আর এর প্রথম বই দেখি সব কাগজে রিভিউ, আর সে কি রিভিউ, প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছে। এই রকম বলেছিল সুনন্দ, এত ঈর্ষা ছিল ওর। অথচ সামনে ভাব দেখাতো আমার কত শুভানুধ্যায়ী। আমি ভাবতে শুরু করেছিলাম ওর ছত্রছায়ায় আছি, বিগ ব্রাদার টাইপ। কিন্তু ও আমাকে আদৌ স্নেহ করেনি প্রথম থেকেই, কম্পিটিটর ভেবেছে। তলে তলে চেষ্টা করে গেছে ছড়ি মারার। অবশ্য আমারই দোষ। এই রকমই তো চেহারা লেখার জগতের। মহাশ্বেতা দেবী নাকি তার ঘনিষ্ঠ বৃত্তে একজনকে বলেছিলেন, যদি সম্ভব হতো একজন লেখক আর একজনের মাংস খেত। হা, বিগ ব্রাদার। কিছু ভাবছেন নাকি? আমি কি কোনোভাবে আপনাকে কষ্ট দিলাম? বুড়ো বয়সের ব্যারাম বুঝলেন না, বেশি বকা, কত বকে ফেলি। আরে না, অন্য কথা ভাবছিলাম। চলুন বেরিয়ে পড়ি। বেরোতে যাব, পেছন থেকে সুভদ্র ডাকে, স্যার চা রেডি। দেখি ট্রেতে একরাশ পকোড়া আর গরম চা নিয়ে সুভদ্র বারান্দার টেবিলে রাখছে। দুজনের চাই এখানে দিলাম স্যার, চা খেয়ে নদীর ধারে হেঁটে আসুন। রাতে আমাদের 9টা থেকে ডিনার শুরু হয়। এগুলো কিসের পকোড়া? চিকেন স্যার। বাপ্পা, এই তো দুপুরে অত খেলাম, এখন আবার চিকেন পকোড়া? বলতে বলতেই কামড় বসাই। দারুণ খেতে। সত্যিই কাননের হাতে জাদু আছে। তৃপ্তিতে আমার চোখ বুজে আসে, সাজ যেন মাথায় গিয়ে ফিসফিস করে কত কিছু কথা বলে। স্মৃতিকে জাগিয়ে তুলতে চায়। হঠাৎ কি যেন মনে পড়ে, দুপুরে খাবার সময়ই কেমন অস্বস্তি হচ্ছিল। অবিকলই স্বাদ কোথায় যেন খেয়েছি এমনটা মনে হচ্ছিল। চিকেন পকোড়ায় কামড় দিতেই স্মৃতির বন্ধ দরজাটা খুলে যায়। সরলা ইটিং হাউস, কলেজ স্কোয়ার আর সূর্য সেন স্ট্রিটের জাংশনে সেই পুরনো হোটেল।
যাকে ভাতের হোটেল বলে চালু বাংলায়। কিন্তু এদের বিশেষত্ব হচ্ছে দুপুর বা রাতে ভাত ছাড়াও বিকেল থেকে চিকেন পকোড়া, স্যান্ডউইচ আর চা কফির ব্যবস্থা দোকানের সামনে রাস্তার ওপরে। কলেজ স্ট্রিটের পালসটা এরা দারুণ বুঝতে পেরেছে। ওখানেই কতদিন প্রকাশকের কাছে যাওয়ার পথে বা ফেরার পথে এই চিকেন পকোড়া আর কফি খেয়েছি সহলেখকদের সঙ্গে আড্ডা দিতে দিতে। আর একবার দুপুরে যেদিন পাণ্ডুলিপি জমা দিতে গিয়েছিলাম সেদিন ফেরার পথে খুব খিদে পেয়েছিল। খিদে পাওয়ায় এখানে ভাত খেয়েছি। মানুষের ডিএনএর গঠন যেমন আলাদা, ফিঙ্গারপ্রিন্ট যেমন আলাদা, তেমনি এক একজনের হাতের রান্নার স্বাদ আলাদা হয়। আজকাল সব ফুড চেনের আগ্রাসনে যে রন্ধন সংস্কৃতি খানিকটা কোণঠাসা, তারা ঠিক উঠে আসবে একদিন, কারণ তারা একটা বৈচিত্র্যর কথা বলে। সরলা ইটিং হাউসের নিচে খুব ক্ষুদে হরফে লেখা ছিল প্রমোদকান্ত মহাপাত্র, উড়িয়া, কাননের হাতে অবিকল সেই স্বাদ। কি আশ্চর্য, দোকানটা কোথায় না কলেজ স্ট্রিটে। সব কিছুর সঙ্গে কেমন লেখার জগতের যুগ, কি অদ্ভুত। ওই দোকানের চা পকোড়া আমি এতদিন খেয়েছি যে আমার জিভকে ঠকানো যাবে না। ওরা পকোড়ায় মৌরি দিত, তেমনটা আর কোথাও খায়নি। আমি নিশ্চিত সরলা ইটিং হাউসের সিগনেচার ডিশ চিকেন পকোড়াতেই আমি এখানে খেলাম কাননের হাতে। আমি নিশ্চিত কানন ওই সরলায় কাজ করতো বা ও সেই পরিবারেরই মেয়ে হবে। সেই স্টারে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ কাননের চেহারায় গ্লস বলে দিচ্ছে ও বেশ সম্পন্ন পরিবার থেকে এসছে। ওর মধ্যে কাজ করিয়ে নেওয়ার একটা স্বাভাবিক ক্ষমতা আছে। দুপুরে খেতে খেতে দেখছিলাম লোককে ফোন করে কেমন গ্যাস সিলিন্ডার আনিয়ে নিল। সুভদ্রকে বলল মাটনটা দেখে আনতে রাতের জন্য। ও কাজ করতো হোটেলে, এটা হতেই পারে না, কিন্তু ওকে আমি এখানে দেখিনি তো কখনো। আমি মনে করার চেষ্টা করলাম সত্যিই দেখেছি কি না ওকে। খুব বেশি দিনের কথা তো নয়। সত্যি বলতে কি, কলেজ স্ট্রিটে আমি যাচ্ছি মোটে 1.5-2 বছর। এই সময়ের মধ্যে ওর চেহারার এমন কিছুই পরিবর্তন হবে না যে ওকে আমি দেখে চিনতে পারবো না। না, ওকে দেখেছি বলে মনেই পড়ছে না। দেখলে মনে থাকতো ঠিক। ওর চেহারার মধ্যে একটা আকর্ষণ আছে। আর আজকালকার মেয়েদের মতো ছোট স্টেপ কাট চুল নয়, লম্বা চুল, বেনি করা, তাতে আবার ছোট ছোট নিচে ঘুঙুরওয়ালা গার্ডার। হাঁটলে টুং টুং শব্দ হয়। ওকে দেখলে আমি অবশ্যই ভুলতাম না। আমার স্পষ্ট মনে আছে আমাদের কফি পকোড়া দিয়ে যেতে একটা ছোট ছেলে। শিশুশ্রম আইনকে কাঁচকলা দেখিয়ে 14 বছরের নিচে এমন অনেক বাচ্চাই দোকানে দোকানে কাজ করে। এ তেমনই একটা ছেলে, ওর নাম ছিল বিশা। ওখানে আড্ডা দিতে দিতে আমি প্রায়ই শুনতে পেতাম মালিকের ভারী গলায় ডাক, বিশা পকোড়া রেডি, বিশা শোন, বিশা এদিকে আয়। কেবল বিশা আর বিশা। হঠাৎ স্মৃতির একটা অন্ধকার খুপড়িতে দপ করে আলো জ্বলে উঠল। নাম বিশা একমাত্রই ছিল, আর কোনো নাম কি শুনিনি? শুনেছিলাম তো। যেদিন আমি দুপুরে ভাত খেতে ঢুকেছিলাম সেদিন একটি বয়স্ক লোক পরিবেশন করছিল। আমি খেতে বসার পর সে বলেছিল, একটু বসে খাবেন স্যার। কানন দিদি বলল জলপাইয়ের অম্বলটা হয়ে এসেছে প্রায়। তারপরেও মালিকের ডাক ছিল, কানন ডালে বেশি লঙ্কা দিসনি, ভাপার জন্য সর্ষে বাটিয়ে রাখিস, রেখেছিস তো কানন, আয় কানন। বিশা ছাড়াও এই ডাকটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। না, আমি কাননকে চোখে দেখিনি, তার গলার স্বরও শুনিনি। রান্নাঘরের আড়াল থেকে সে রাশি রাশি সুখাদ্য তৈরি করছিল, কিন্তু তার নাম ধরে ডাকছিল ওরা। সেই ডাকটা অতল জলের নিচ থেকে শুশুকের মতো ভেসে উঠল। বুঝতে পারলাম সুনন্দ ছাড়াও বীরভদ্রদের কলেজ স্ট্রিট যোগাযোগের আর একটা বড় সূত্র হচ্ছে কানন। এই কাহিনীতে তারও কি তাহলে ভূমিকা আছে? আমি পকোড়া খেতে খেতে সুভদ্রকে বললাম, তোমার বউয়ের রান্না খেলে মনে হয় যেন বড় হোটেলের রান্না খাচ্ছি। ওদের কি হোটেল আছে? সুভদ্র এত চমকে গেল যে বলার নয়। সে তুতলে গিয়ে বলল, না না, ওদের তো সবাই চাকরি করে। বলেই খালি প্লেট আর কাপ নিয়ে এমন ছুটে ভেতরে চলে গেল যে ওকে আর জিজ্ঞেস করারই সুযোগ পেলাম না। ও
ওর এমন করে চলে যাওয়া আপাত উদাসীন ভোলে বাবাটাই স্বপন পাইনের চোখেও যে লেগেছে তা বোঝা গেল তার কথায়। কাশির গলিতে ষাঁড়ে তাড়া করলে এমনভাবে লোকে ছোটে দেখেছি, সুভদ্রবাবু এমন করলেন কেন? দেখুন, মেয়েটাকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে এসেছে হয়তো। কথাটা সত্যিও হতে পারে মনে হলো আমার। যাকে চলুন সৌভাগ্যকে ফোন করে দেখি আসে কিনা। স্বপন পাইনের তবু খটকা কাটে না। এই পরিবারের মেয়েরা কেমন রহস্যময়ী, তাই না? আমি চমকে তাকাই। কথাটা ফেলে দেওয়ার নয়, আওয়াজ শুনলেই স্বপনবাবু বলে চলেন, ধরুন এই পিসিমা, তিনি ভারী আওয়াজ শুনলেই অজ্ঞান হয়ে যান। এমন বাতিক যে নিজের সংসারটাই করতে পারলেন না। ভাবুন তো, টায়ার ফাটার শব্দ শুনে গুলি গুলি বলে চিৎকার। আচ্ছা পাগল মশাই, তারপর ধরুন এই বংশের অতীতেও একটা রহস্য আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি, আর সেই রহস্য ওই ঠাকুমাকে নিয়ে, মানে সুভদ্রর ঠাকুমা। আমি সোৎসাহে বলি, আর 3 নম্বর রহস্যময়ী এই কানন। এ মোটেই ছন্দে ছন্দে দুলি আনন্দে বনফুল পড়া বনবালিকা নয়, অত্যন্ত শহুরে স্মার্ট মেয়ে। ওর ফোনটা দেখেছেন? একদম লেটেস্ট ব্র্যান্ড। এই রকম মেয়ে ওই পাণ্ডব বর্জিত দেশে ভাবাই যায় না। সেটাও না হয় মেনে নেওয়া গেল। সুভদ্রও দেখতে শুনতে ভালো, ভদ্র, সভ্য, মার্জিত স্বভাব। বাবার অমন একটা চায়ের দোকান হলে কি হবে, দোকানটা খুব চালু। আর এছাড়াও ওর ভালো সম্পত্তি আছে আমার মনে হয়। তাই সুভদ্রর প্রেমে পড়ে কলকাতা ছাড়লেও হিসেব করেই ছেড়েছে যে না খেয়ে মরতে হবে না, বরঞ্চ সুভদ্র একটু গুবে ছাড়া টাইপ, ওর উপর ঝড়ি ভালোই ঘোরানো যাবে। এই অবধি ঠিক আছে, কিন্তু ওদের যে পারিবারিক হোটেল ব্যবসা, এই কথাটা কেন অস্বীকার করলো সুভদ্র? এতটাই বুঝতে পারছি না, এইটাই বুঝতে পারছি না। স্বপনবাবুও মাথা নাড়েন, তার মানে উনিও বুঝতে পারছেন না। যাই হোক, আমি সৌভাগ্যকে ফোন করি একবার বাজতেই ফোন ধরে সে যেভাবে হ্যাঁ স্যার বলুন, তাতে বোঝা যায় ও আমার নম্বর সেভ করে রেখেছে। এটাই স্বাভাবিক। তাহলে সেই মহিলার নাম্বারও সেভ করে রাখেনি? সত্যিই ছোট টেপা ফোন, যার অমন ব্র্যান্ডেড চশমা, তার অত মান্ধাতার আমলের ফোন কেন? এটাও একটা নোট করার মতন পয়েন্ট মনে হলো আমার। আপাতত সেসব না ভেবে ওকে বলি, এখন একটু আসতে পারবে? এরোড্রোমে যাবো ভাবছি। ও অবাক গলায় বলল, এখন স্যার? অসিত তো কটক গেছে কাজে, তাছাড়া যেতে যেতেই তো সন্ধে হয়ে যাবে, ফিরতেও রাত হবে, কি আর দেখবেন? ওই অন্ধকারের রূপটাই দেখতে চাইছি বলেই মনে পড়ল আমাদের অন্ধকারের রূপ বলে একটা দুর্দান্ত পিস আছে শরৎচন্দ্রের। আমাদের 9-এ পড়তে হয়েছিল সম্ভবত, শ্রীকান্ত থেকে নেওয়া ওই অংশটুকু। ওইটুকু পড়লেই লেখকের জাত বোঝা যায়। আমি নিজের মনটাকে ওই রকম উঁচু তারে বেঁধে রাখার চেষ্টা করি। আর্থার কোনান ডয়েলের অ্যানালিটিক্যাল পাওয়ার আর আগাথা ক্রিস্টির এনভায়রনমেন্ট তৈরির ক্ষমতা, এই দুটো যেমন ফলো করি, তেমনই আমাদের মহান সাহিত্যিকদের অসাধারণ ভাষা দক্ষতার সামান্য হলেও রাখার চেষ্টা করি। আমি বিশ্বাস করি আমার থ্রিলার চিপ পাল্প ফিকশনের মতো হারিয়ে যাবে না। সৌভাগ্য একটুর জন্য চুপ করে যায়, পরক্ষণেই তার ব্যবসা বুদ্ধি জেগে ওঠে। সে বলে, যাবো স্যার, কিন্তু বুঝতেই পারছেন অন্ধকার রাস্তা, ওদিকটা তেমন চিনি না, ডবল ভাড়া লাগবে স্যার। চেনো না মানে? তুমি কি এই প্রথম যাচ্ছ নাকি? এর কোনো উত্তর আশা করিনি আমি, কারণ এখানে আসা থেকে যার সঙ্গেই দেখা হয়েছে কেউ আমাকে সত্যি কথা বলেনি। তাই সৌভাগ্যর লজ্জা বেশি না বাড়িয়ে আমি বলি, ডাবল ভাড়াই দেবো, কিন্তু আমার একটা কথা আছে। কি স্যার? ওর গলা যেন একটু কেঁপে ওঠে। কলকাতা পুলিশে আমার বন্ধু বড় র্যাঙ্কে আছে, ওকে আমি ইনফর্ম করেছি যে এখানে এসেছি। আমার গাড়ির নম্বর, ফোন নম্বর, ছবি সব ওর কাছে পাঠানো আছে। যেমন আছে এই এরোড্রোমে যাচ্ছি সেটাও ওকে আমি লিখে দিয়েছি। সুতরাং আমি বা আমার সঙ্গীর যদি কোনো কিছু হয়, তবে বুঝতেই পারছো তুমি পার পাবে না। তাই আমাদের সিকিউরিটির সব দায়িত্ব নিলে তবেই ডবল ভাড়া দেবো। ইজ দ্যাট ক্লিয়ার? এসব কি বলছেন স্যার? আমি ছাপোষা টোটো ড্রাইভার, আমি আপনাকে কেন বিপদে ফেলতে চাইব? লোকাল লোকও নই আমি, আমার গাড়িতে আপনার কোনো ক্ষতি হবে না। রীতিমতো অভিমানী শোনায় ওর গলা। গ্রেট, তাহলে এখনই চলে এসো।
ফিরে এসে ক্রিকেট দেখব। আজ ম্যাচ আছে না? স্বপনবাবু উৎসাহী হয়ে গলায় বললেন। ঠিক তো, এসেই ক্রিকেট দেখব। রাস্তাটা এতক্ষণ নদীর ধার ঘেঁষে চলছিল। ঠান্ডা জলকণা বয়ে আনা হাওয়া লাগছিল গায়ে। আরামে চোখ বুজে আসছিল। টোটোর পেছনের সিটে আমরা দুজন বসেছি। স্বপনবাবু নিজেই উঠে বসেছেন আগে। তাতে আমার নদীর ধারে বসার সুযোগ জুটে গেছে আপনা থেকেই। না হলে তো ছোটোবেলার মতো বায়না করতে পারতাম না আমার নদীর ধার চাই বলে। তবে এই সুযোগটা আমার পক্ষে ভালো হয়েছে। একটু পরে বোঝা গেল সৌভাগ্য স্পটিফাইতে গান শুনছিল। হয়তো ওর পছন্দ মধুবালা সিনেমার গান। সেই সব বাজছিল। বাবুজি ধীরে চলনা, প্যার মে জরা সম্ভালনা। নদীর হাওয়ায় সেই গান ছড়িয়ে যাচ্ছিল। এদিকে আমার মনে হচ্ছিল একটু বেশি আসতে চলেছে সৌভাগ্য। কেন কে জানে। অবশ্য রাস্তা ভালো নয়, জোড়াতাপ্পি দিয়ে ঠিক করা হয়েছিল, আবার এক বর্ষার জলেই ধুয়ে গিয়েছে। এর ওপর দিয়ে বেশি জোরে চালালে টায়ার যাবে, ঝাঁকুনিও বেশি লাগবে। গীতা দত্তের গানে বুঁদ হয়ে খেয়াল করিনি টোটো কখন নদীর ধার ছেড়ে ডান দিকে বাঁক নিয়েছে। এদিকটায় রাস্তা বেশ সরু, জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথের মতো। শাল পলাশ সরু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কুসুমের গাছ বেশি। সন্ধ্যায় অন্ধকার নেমে এসেছে, গাছের অবয়ব বোঝা যাচ্ছে, শুধু আলাদা করে চেনা যাচ্ছে না। শুধু কুসুমের পাতা অস্তরাগের আভার মতো এক আশ্চর্য মহিমায় জেগে আছে। আর এখনও কিছু কিছু পলাশ গাছে ফুল আছে। পলাশের রূপ দেখতে হলে দুপুর দুপুর এলে ভালো হতো। সুভদ্রার হোটেলে দুপুরে যেভাবে ফাঁসির খাওয়া খাওয়ালো তাতে আর নড়াচড়া গেল না। আহা, কাননের কি রান্না! কাননের রান্নার কথা ভাবতেই সূর্য সেন স্ট্রিটে সেই হোটেল মনে পড়ল। সব যেন এক রহস্যের ছায়ায় ঢাকা। আর চোখে দেখলাম স্বপনবাবু তন্ময় হয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন। খুব ভালো লাগছিল ওকে দেখে। বেচারা সারা জীবন লজের বারান্দার বসে বোর্ডারদের বায়নাক্কা মিটিয়ে গেছেন, একটুও কোথাও ঘুরতে যেতে পারেননি। যদিও রসচক্রধরপুর কোনো বিখ্যাত টুরিস্ট স্পট নয়, কিন্তু অচিরেই হয়ে যাবে। একবার কোনো ইউটিউবার এসে একটা ব্লগ বানিয়ে ছেড়ে দিক, আর দেখতে হবে না, পিলপিল করে লোক আসতে শুরু করবে। আর লোক আসতে শুরু করলেই দেখা যাবে অকিঞ্চিত জিনিসের একটা ইতিহাস বানিয়ে ফেলেছে এখানকার বাসিন্দারা। নদীর ধারের একটা একটু বেখাপ্পা শেপের পাথর, সেটাকেই দ্বাদশ শতকের বিষ্ণুমূর্তির টুকরো বলে গপ্প মানাবে। কয়েকটা বাচ্চা মেয়ে হয়তো নিজেদের মনে নাচছে, সেটাকে বলে দেবে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা রিচুয়াল। চারপাশ খুটখুটে অন্ধকার, দুপাশের বন এখন বেশ হালকা। ফাঁকা ফাঁকা জমির ওপর একটা দুটো গাছ। হঠাৎই কি আমার দিকে বনের মধ্যে আলো নাচ। আলোগুলো একটা বিশেষ ছন্দে নাচছে, এলোমেলো নয়। স্বপন পাইন সেই সময় সেই দিকে তাকিয়েছিলেন। উনি চমকে উঠে বললেন, কি ভুতুরে কাণ্ড মশাই, আলো নাচছে! বলতে গিয়ে ওর গলা কেঁপে উঠল। আমিও প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম। তারপর স্মৃতির অতল থেকে কি যেন ভুস করে ভেসে উঠল। আমি সৌভাগ্যকে বললাম, গাড়ি থামাও, নামবো। আপনি কি পাগল হয়ে গেছেন স্যার? ভূত প্রেতের ব্যাপার, প্রাণ নিয়ে ফিরতে পারবো না কেউই। এই জন্যই তো এত রাতে এদিকে আসতে চাইছিলাম না। আপনি তো শুনলেন না। আপনাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যাব, কথা দিয়েছি। এখন থামতে পারবো না, তেরিয়া গলায় বলল সৌভাগ্য। আমি ওর কাঁধে হাত রেখে বলি, তুমি এখনই গাড়ি থামাও, না হলে। বাক্য শেষ করি না, কিন্তু আমার গলায় কি যেন ছিল। গাড়ি থামিয়ে দেয় সৌভাগ্য, আর আমি সঙ্গে সঙ্গে নেমে জঙ্গলে ঢুকে পড়ি। দৌড়েও নয়, পা টিপেও নয়, স্বাভাবিকভাবে। আর গিয়ে দেখি এক আশ্চর্য মধুর দৃশ্য। একটি কুসুম গাছ ঘিরে জড়ো হয়েছে কয়েকজন নানা বয়সের নারী। খুব সুন্দর করে সেজেছে তারা, চুলে সবার ফুল, তাদের হাতে প্রদীপ জ্বালা। গাছটিকে ঘিরে তারা প্রদীপ ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে। গাছের নিচে থালায় কিছু পুজোর উপকরণ রাখা, কিন্তু অন্ধকারে ভালো বোঝা গেল না। আমি যেতেই নাচ থেমে যায়। শুধু তাই নয়, দুজন সন্ডা টাইপের ছেলে এসে আমাকে ঘিরে ফেলে। আমি যতই বলি আমি একজন লেখক, জঙ্গলে আলোর নাচ দেখে কৌতূহলী হয়ে এখানে দেখতে এসেছি, তারা কিছুতেই বিশ্বাস করে না।
আমি শেষকালে বলি, বিশ্বাস না হয় বীরভদ্র দাদাকে ফোন করে নিন, ওর ছেলে সুভদ্রর হোটেলেই তো উঠেছি। ততক্ষণে স্বপনবাবুও গুটি গুটি নেমে আমার পাশে এসে দাঁড়িয়ে গেছেন। তিনিও বলেন সে কথা। তখন অন্ধকার থেকে একজন বৃদ্ধ এগিয়ে আসেন, এসে রাগত স্বরে বলেন, বীরভদ্র, তোদের মতো মানুষের জন্য বীরভদ্র ওর মাকে হারিয়েছে, ওর বোনটা সেই থেকে পাগল হয়ে গেছে, কি করে তোদের বিশ্বাস করি বল? আমি কোনো কথা বলি না। জিগস পাজলের টুকরোগুলোর মতো চোখের সামনে সব কিছু জুড়ে যেতে দেখি। বৃদ্ধ বলতে থাকেন, সে অনেক বছর আগের কথা, দেশ কয়েক বছর স্বাধীন হয়েছে। ওই হাওয়াই আড্ডার বাতিল লোহালক্কর কিনতে যাচ্ছিল শয়তানটা। সেদিন আমাদের মেয়েরা এখানে আনন্দ করছিল। কুসুম গাছ ঘিরে এই পরব অনেক যুগ ধরে চলে আসছে। আমার বিশ্বাস করি এই পরব করলে মেয়েদের শরীর ভালো থাকে, মন ভালো থাকে, আমাদের ঘরে অনেক খুশি আসে। মেয়েরা ভালো থাকলেই তো বাচ্চারা ভালো থাকে, সংসার সুখে হয়। কিন্তু শহরের সেই শয়তানটা নিজের মুনাফা ছাড়া কিচ্ছু বুঝতো না। ও চেয়েছিল এরোড্রোমে ও ছাড়া আর কেউ যেন না যায়, তাই ভূতের গল্প ছড়াচ্ছিল আস্তে আস্তে। সেদিন অন্ধকারে আলোর নাচ দেখে একটা দারুণ সুযোগ পেয়ে গেল। গাড়ি থামিয়ে চেঁচিয়ে উঠল, ভূত ভূত। তারপর গুলি চালাতে বলল ওর নেপালি ড্রাইভারকে, কিন্তু সে রাজি হলো না। তখন সে নিজেই গুলি চালালো। লুটিয়ে পড়ল বীরভদ্রের মা। বয়স ছিল তার 20, এটার বয়স তখন মোটে 2। গুলির আওয়াজ আর মাকে লুটিয়ে পড়তে দেখে ও অজ্ঞান হয়ে গেল। আমরা যখন এসব সামলাচ্ছি শয়তানটা পালিয়ে গেল। পরে শুনলাম সে তার ড্রাইভারের ওপর সব দোষ চাপিয়েছে, পুলিশকে টাকা খাইয়ে কেস ধামাচাপা দিয়ে দিল। শুনেছিলাম কলকাতায় ওর ব্যবসা ফুলে ফেপে উঠেছে। বড় লোকদের পাপের শাস্তি হয় না, আমার মন কিন্তু বলেছিল পাপের শাস্তি হয়, এক জন্মে না হয় পরের বা তার পরের প্রজন্মে। কী নাম ছিল বলতে পারেন? খুব পারি, ওই নাম কি ভুলব কোনো দিন? প্রেমানন্দ সেনগুপ্ত। সুনন্দর দাদু? ফেসবুকে দাদুর ছবি দিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছিল একবার, টাইম লাইনে মুছে দিল, আমার স্মৃতিতে জল জল করছে নামটা। স্বপনবাবুকে বললাম, আর একটু আলুর দম দিই। কানন আমাদের রাতের খাবার প্যাক করে দিয়েছে, লুচি, আলুর দম, চিংড়ির মালাইকারি আর ছানা পোড়া মিঠে, সঙ্গে কাগজের প্লেট আর টিস্যু কাগজ দিতেও ভোলেনি। আমি 3টে প্লেটে খাবার বেড়ে ওদের হাতে ধরিয়ে দিলাম, স্বপনবাবু আর হ্যাঁ সুনন্দকে। অনেক বলে সুনন্দকে ছাড়িয়ে এনেছি বীরভদ্রর হাত থেকে। সুনন্দ অনেক দিন ধরে সরলাইটিং হাউসে আসতো, ওর মাধ্যমেই চারু প্রকাশনের অর্ডার পেয়েছিল একবার দুবার সরলা। তখনই কাননের সঙ্গে দেখা হয়, ফেসবুকে বন্ধুত্বও হয়। সেই সময়ে কাননের সঙ্গে সুভদ্রর আলাপ ও প্রেম চলছে। ফেসবুকের পোস্ট দেখে সুনন্দর বড়লোক দাদুর কথা জানে কানন। পরে বিয়ে হয়ে যায়, এসে বীরভদ্রর মুখে সেই নামটা শুনে চমকে ওঠে। তারপর অবশ্য বিশেষ কিছু করতে হয়নি। পারিবারিক সূত্রে রসচক্রধরপুরের নাম শুনেই ছিল সুনন্দ। এই জায়গাটা নিয়ে একটা উপন্যাস লেখার ইচ্ছে তার অনেক দিনের। আমাকে অবশ্য অন্য কথা বলেছিল, তবে দাদুর কীর্তির কথা সে কিছুই জানত না। তবে তার অপরাধ কোথায়? সত্যি বলতে কি, সে খানিকটা আমাকে ফাঁদে ফেলে এখানে নিয়ে আসতে চেয়েছিল। সৌভাগ্যের পরিচিত ভাড়াটে খুনি দিয়ে সরিয়ে দেওয়ারও মতলব ছিল। সে কাননের আড়ালে সুভদ্রকে বুঝিয়ে সুঝিয়ে হোটেলের ঘরে খুনের গল্প ফেলেছিল। নিজের হাতে লেখা কাগজ, পেজমার্ক ছড়িয়েছিল, সবই আমার স্নায়ুর উপর চাপ বাড়াতে। অর্থাৎ আইনের চোখে তাকে অপরাধী প্রমাণ করা না গেলেও তার একটা অপরাধী মন আছে, এটা ঠিক। কিন্তু এত করেও আমার জন্যই ওকে বীরভদ্রর হাত থেকে ছাড়ানো গেল। ওর বড় লেখকের ইগোর আর কি রইল? আমি না অনুরোধ করলে বীরভদ্র হয়তো ওকে মেরেই ফেলতো। সুনন্দ খাবারের প্লেট হাতে নিয়ে জানলার বাইরে তাকিয়ে আকাশ পাতাল ভাবছে। সুনন্দ ভাবতে থাকলো। স্বপনবাবু চিংড়ির মাথা চিবোতে চিবোতে বললেন, বুঝলেন মশাই, খুন খারাপির গপ্প লেখা খুব ভালো, কিন্তু তার জন্যে নিজে খুন করতে হয় না। তাহলে তো কোনো লেখক মৃত্যুর দৃশ্য লিখতেই পারত না। লেখকের আসল মূলধন তো তার কল্পনা শক্তি, কি বলেন মশাই? নিন নিন, খেয়ে নিন।
এই রকম রান্নাকে অবহেলা করা খুনের থেকেও মারাত্মক অপরাধ। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো শ্রোতারা? অবশ্যই আমাকে জানাবেন। ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়াই থাকে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারও লেখা থাকে ভয়েস রেকর্ড করে পাঠানোর জন্য। বারবার অনুরোধ করি আমাকে আপনারা ঘটনা পাঠান, রবিবারে পাঠ করে শোনাবো সকল শ্রোতাদের কাছে। যাদের জীবনে এরকম ঘটনা, মানে অলৌকিক ঘটনা বা দৈবিক ঘটনা ঘটে গেছে, তারা আমার কাছে পাঠাতে পারেন। সমস্ত ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকে, আপনারা আমাকে পাঠান। এবং হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগলো। কমেন্ট পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কি বলি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে বা ফ্রেন্ড সার্কেলে, রিলেটিভদের মধ্যে শেয়ার করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার হয়ে থাকবেন। অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে গল্প ছাড়ার সাথে সাথে, ঘটনা ছাড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই। আমি সুদেষ্ণা শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই।